তাহলে এবার আমরা করবো বলবিদ্যা নিয়ে একটু বেসিক পড়াশোনা করবো। কি নিয়ে বলো? এই সামনে আসো, একজন সামনে আসো, তুমি আসো, যাও আসো। আজকে আজকে আসলে আমরা বিজ্ঞান পড়বো, বুঝছো? এর আগের ক্লাসে দুর্যোগ পড়ছিলাম না, ওটা বিজ্ঞানের পড়া না। যাই হোক, আজকে আমরা পড়বো হচ্ছে বলবিদ্যা। বলবিদ্যা নিয়ে কি কথা লিখছি প্রথমে বলো দেখি? কিছু সাধারণ কথা। তো এই লোকটাকে আমি এখন একটু ধাক্কা দেবো। তো এই লোকটা, তুমি একটু ঢং করবা, বুঝছো? করবা না, তুমি একটু সামনে যাবা। বলবিদ্যার যে বেসিক ব্যাপারটা, তুমি আমি বলের সংজ্ঞা টঙ্গা পরে বুঝাবো। তুমি দেখো আগে বল জিনিসটা কি রে বেটা। বল জিনিস কি যদি বুঝতে ভালো লাগে তাহলে পড়তে ভালো লাগে। বল কি করে দেখ, একটা স্থির বস্তুকে, থেমে আসে না, একটা স্থির বস্তুকে গতিশীল করে। এই যে গতিশীল হইলো কিনা, যদিও থেমে গেছে কিন্তু আরো যাইতে পারতো। ও যদি গাড়ি হইতো তাহলে যাইতো আরক্ষণ। আচ্ছা, তাহলে কি করলো বলো? বল কি করলো? স্থির বস্তুকে কি করে? এই যে আমি যে ধাক্কাটা দিলাম না, এটাই বল। আবার দেখো, এই যে টান দিলাম না আমার দিকে, এটাও বল। ধাক্কা দিলাম, ওটাও বল। টান দিলাম, এটাও কি? তাহলে ধাক্কা বলো হতে পারে, টান বলো হতে পারে। এগুলো লিখো না, এই যে আমার লেখা শুরু করে দিচ্ছে। 3 Idiots মুভি দেখছো তোমরা? ওখানে বল একটা, একদিন ওই যে ক্লাসে ছাত্র সবাইকে পড়াচ্ছে, ও একটা ওদের 3 বন্ধুর নাম লিখছে, 2 বন্ধু সবাই লিখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে কি পড়াচ্ছে। বেটা নতুন কিছু বলতেছি, শুন আগে, লিখতে পাগল হোস কেন? এই টান দিলাম, এটাও বল। ধাক্কা দিলাম, এটাও কি? বল। তো ব্যাপারটা হচ্ছে বল তাহলে কি করে? স্থির বস্তুকে গতিশীল করতে পারে। এদিকেও তো সে গতিশীল হইলো। প্রথম এমসিকিউ লিখে ফেলো। এই যে বল নিয়ে কিছু কথা না, তুমি তুমি জানো না, তুমি পরে লিখবা ওদের দেখে দেখে, তোমাকে দরকার আছে। তুমি যাবা, লিখবা, আবার আসবা। তাহলে বলো, বল স্থির বস্তুকে কি করতে পারে? ধাক্কা দেওয়াটাও বল, টান দেওয়াটাও কি? একদম গোড়া থেকে বোঝাচ্ছি তোমাদের, বুঝছো? যাদের নার্সিং ভর্তি পরীক্ষায় আসলে পারো, গণিত আসবে না তোমাদের পরীক্ষায়। বড় বড় নিউটনিয়ান বলবিদ্যা আমি নিজেও পারি না রে বেটা, তার জন্য তো ইঞ্জিনিয়ারিং চান্স পাই নাই। এই তাহলে এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এবার আসো 2 নাম্বার কথা। বলের আরেকটা ব্যাপার হচ্ছে, বল তুমি এবার আমার দিকে আসতে থাকো, আসতে থাকো। না, তুমি কিভাবে আসতে থাকো? হ্যাঁ, তুমি এবার আমার হাতে কাঁধে ধরবো, তুমি আর জোরে আসো। হ্যাঁ, এই যে থামাই দিলাম না, তাহলে বল স্থিরকে কি করলো? আবার গতিশীলকে কি করে দিলাম? স্থির করে দিলাম। ঠিক আছে না? তাহলে পরের পয়েন্ট লেখো, বল গতিশীলকে থামিয়ে দিতে পারে। থামিয়ে দেওয়া মানে কি? স্থির করা। তাহলে বল গতিশীল বস্তুকে কি করতে পারে? স্থির করতে পারে। এ কটা কথা তুমি পরে তুলে নিবা, বুঝছো, ওদের কাছ থেকে। কিন্তু তোমার আরো বেশি মনে থাকবে, তোমার না লিখলেও চলবে। আচ্ছা, এই ক্লিয়ার সবাই এইটুকু? আচ্ছা, পরের পয়েন্ট লেখো। এই কথাটা ওকে দিয়ে বোঝাবো না, তুমি লেখো হচ্ছে বল বেগের পরিবর্তন করতে পারে। কিসের পরিবর্তন করতে পারে বলো? বেগের পরিবর্তন করতে পারে। তাহলে পরিবর্তন মানে বাড়াতেও পারে, বুঝতে পারছো? আচ্ছা, আর লাস্ট এখন আর লাগবে না, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাও সামনে যাও। কারো কাছে বোতল আছে? দাও। আরে বোতলটা কি সুন্দর, ওকে দেখো। আর লাস্ট কথা বলবো বলকে নিয়ে, লাস্ট কথা। তাহলে বল কত কিছু করতেছে দেখছো? বল গতিশীল করে, থামিয়ে দেয়, বেগ বাড়ায়, বেগ কমায়। মুখস্থ হয়ে গেল না বড়টা? আর কি করে? এটি এটি কোনো বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে। দাঁড়াও, লিখো না আগেই, দেখো আগে, মনে থাকবে বেশি দিন। এই যে এটা দেখো, চাপটা করে দিবি খালি। বল দিলাম না, আঙুল দিয়ে চাপ দিলাম। আসলে চাপ দিই না, আমরা দিই হলো বল, পরে চাপ তৈরি হয়। আমরা দুটো কথা গুলাই দেই, বলে চাপ দে, কথাটা আসলে চাপ দিই না, দেই হলো বল। আঙুল দিয়ে যেটা দিলাম এটা বল, আর পরে যেটা তৈরি হয় সেটা নাম হলো চাপ। ঠিক আছে? প্রথমে যেটা দিলাম ওটার নাম কি? বল। পরে কি কার জন্ম হলো? তাহলে আমরা একটু মানে গঠনগত দিক থেকে একটু ভুল বলি। শুরুতে দেই বল, পরে কি তৈরি হয়? চাপ। চাপ আমরা দেই না, চাপ তৈরি হয়। চাপ কি হয়? কিন্তু দেই কোনটা? বল। তাহলে দেখো যে বল দিলাম, চাপ তৈরি হচ্ছে। বল দিলাম, কি তৈরি হচ্ছে? চাপ তৈরি হচ্ছে। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে বল না থাকলে কি হতো না? তাহলে যে বল দিচ্ছি, এটা আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে না? তাহলে আকৃতি কি হচ্ছে? পরের এমসিকিউ লেখো, বল কোন বস্তুর আকৃতি চেঞ্জ করতে পারে।
এই হলো বলকে নিয়ে কয়েকটা কথা, এখান থেকে অ্যান্সার থাকতে পারে পরীক্ষায়। হ্যাঁ, কোন বস্তুর আকৃতি কি করতে পারে? এবার আসো, বল নিয়ে বিজ্ঞানী নিউটন সবচেয়ে বেশি গবেষণা করেছেন। কোন বিজ্ঞানী বলো? আর বল নিয়ে পরের পড়ায় চলে যাই। 4টা কথা লিখছো, 4 লাইন, গুড। এখন তুমি লিখবা, আমরা বিজ্ঞানী নিউটনকে নিয়ে একটু কথা শুরু করব। বিজ্ঞানী নিউটন এই বলকে নিয়ে 3টা সূত্র আবিষ্কার করেছেন। কয়টা সূত্র? আর ওই 3টা সূত্রকেই বিজ্ঞানী নিউটনের গতি সূত্র বলে। কি সূত্র বলে বলো? তাহলে এই বলের উপরে ভিত্তি করে বিজ্ঞানী নিউটন কয়টা সূত্র দিছে? আর ওইটাকেই বলা হয় বল গতি সূত্র। কার? নিউটনের। তাহলে বলো, বলের সূত্র কয়টি? তাহলে নিউটনের গতি সূত্র কয়টি? একই কথাই তো, তাই না? তুমি এখন পরের কথা লেখো যে বল নিয়ে বা গতি নিয়ে নিউটনের 3টি সূত্র রয়েছে। পরের এমসিকিউ, নতুন টপিক। আমরা এখন নিউটনকে নিয়ে পড়াশোনা করব। পুরো মহাবিশ্বে সৌরজগতের ভিতরে অবশ্যই আছে গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয় এটাকে। ওটাকে বলা হয় মহাকর্ষ বল। মহাকর্ষ, মহাবিশ্বের যে কোনো বস্তুর ভিতরেই বল আছে, মানে আকর্ষণ বল আছে, ওটার নাম হলো মহাকর্ষ বল। ওটা নিয়ে আমরা সামনে, ওখানে বেশি বেড়াইলেও, যতই বেশি বেড়াক সে তো পড়ে যাচ্ছে না, বুঝছো? ওখানে যদিও ওখানে আমরা বলি জি এর মান শূন্য, জি এর মান শূন্য, কিন্তু বল আছে। পরে বুঝাবো। আয় দেখো, টাকা ওইদিকে। ব্যাপারটা হচ্ছে এইটুকু বুঝতে পারছো সবাই? কি বললাম? বিজ্ঞানী নিউটনের কয়টা সূত্র আছে? ওগুলোকে গতি সূত্র বলে, বলবিদ্যার সূত্র বলে। আর আরেকটা কথা ছোট্ট করে লিখে নাও, যেহেতু বলকে নিয়ে কে গবেষণা করছে? নিউটন। তাহলে দেখো, বলের একক নিউটন। বলের একক নিউটন, যেটাকে আমরা বড় হাতের এন দ্বারা প্রকাশ করি। বলের একক কি বলো? যেটাকে আমরা বড় হাতের এন দ্বারা লিখি। কি হয়? বড় হাতের এন। শুরু করি আমরা। তাহলে এখন আমরা পড়বো বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র। কোন সূত্র বুঝবো? গুড। আজকে ক্লাসে মূলত 3টা সূত্রকে নিয়ে পড়াশোনা। 3 সূত্র নিয়ে পড়লে ক্লাস মোটামুটি শেষ। তাহলে বলো, বিজ্ঞানী নিউটনের কয় নাম্বার সূত্র পড়বো? গুড। প্রথম সূত্রটা আমি যেভাবে লিখবো লিখে ফেলবা, কিছু বুঝো না বুঝো খালি লিখবা, পরে আমি বুঝাই দিচ্ছি সুন্দর করে। যে বাহ্যিক মানে কি রে? বাইরে থেকে। আমরা কার সূত্র বুঝতেছি? প্রথম সূত্র। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে ভাইয়ারা একটু, ভাই একটু যাও তো, একটা একটু মার্কার লাগবে, একটু কষ্ট করে নিয়ে আসো। বোঝা যাচ্ছে না? চিরকাল, ওটা কি লিখছি বলো? সাইডে লিখবো। আচ্ছা, আপাতত এটুকু কষ্ট করে দেখে নাও। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু, কি বস্তু? স্থির মানে কি? থেমে থাকা। স্থির বস্তু চিরকাল, টান দাও জোরে। তারপরের লাইন, চিরকাল, ধন্যবাদ, স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল কি থাকবে রে?
আর লেখো, পরে সুন্দর করে বুঝাবো। এটা বিজ্ঞানী নিউটনের কয় নাম্বার সূত্র? আসলে এই সূত্র থেকে কোনো প্রশ্ন, মানে এত বড় সূত্র কখনো পরীক্ষা আসবে না, কিন্তু সূত্রের মানে থেকে অনেক কিছু আসবে। আচ্ছা, তাহলে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্রটা কি লিখছি বলো? এবং গতিশীল বস্তু চিরকাল কি থাকবে? এই কথাটার মানে আমি সুন্দর করে বুঝাবো এখন। ঠিক আছে, সবাই খেয়াল করো। একটা বল, ভালো করে খেয়াল করো, একটা বল, এটা একটা বল, এই বলটা ধরে নাও একটা মাঠের উপরে পড়ে আছে। ক্লিয়ার? দেখো এদিকে, নিউটন প্রথম সূত্র দিয়ে যেটা বোঝাচ্ছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে তুমি বল দিবা না। কি দিবা না? বল মানে টানও দিবা না, ধাক্কাও দিবা না, বুঝছো? ওকে ওর মতো থাকতে দিবা। বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে, আমি এটার উপরে কোনো বল প্রয়োগ করবো না, এই বলটাকে ধাক্কা দিব আমি, কিছু করা যাবে না, না করতে বলছে। কি করতে বলছে? তাহলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু যেভাবে পড়ে আছে সারা জীবন এভাবেই থাকবে। ব্যাপারটা আমি আরো ভালো করে বুঝাই। এই যে এই কলম বা মার্কার হাতের উপর আছে না, ধরে নাও কোনো ফু দিচ্ছি না, এই ফু দেওয়াটাও বল, জানো? ফু দিলাম না, এটাও বল। মানে কাউকে নাড়াচাড়া করাইলে যা দিয়ে ওটাই বল। খেয়াল করো, এই যে কলমটা আছে, যদি কোনো বাতাস না লাগে, যদি কেউ ধাক্কা না দেয়, সারা জীবন এই কলমটা, আমার হাত যদি এরকমই থাকে, সারা জীবন এভাবেই থাকবে। সারা জীবন কি থাকবে? অর্থাৎ স্থির থাকবে। বিজ্ঞানী নিউটন এই কথাটাই বলতেছে যে কোন বস্তু যে যদি স্থির থাকে, তুমি যদি ওটাকে নাড়াচাড়া না করো, সারা জীবন সে কি থাকবে? কিয়ামতের আগ পর্যন্ত স্থিরই থাকবে। বুঝছো? পরের যে কথাটা বলছে চিরকাল স্থির থাকবে, পরে বলছে এবং গতিশীল বস্তু চিরকাল কি থাকবে? ব্যাপারটা এরকম, দেখো এই বলটাই ধরো চলতেছে, এই তীর চিহ্ন দিলাম মানে কোথায় যাচ্ছে? চলতেছে, তার মানে ও অলরেডি চলতেছে। তুমি যদি ওকে না থামাও, না ধাক্কা দাও, তাহলে সারা জীবন সে কি করবে? সারা জীবন সে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মানে সে জীবনে কোনদিন কি হবে না? থামবে না, বা থামবে না, বা স্থির হবে না। বিজ্ঞানী নিউটন এই বলতেছে, তাহলে যে থেমে আছে ও সারা জীবন থেমে থাকবে যদি কিছু না করো। যদি কিছু না করো মানে কি? বল না দাও। আবার একটা বস্তু চলতেছে, সারা জীবন সে চলবেই যদি তুমি না থামাও। যদি তুমি না থামাও মানে বল না দাও। তাহলে বল না দিলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সারা জীবন মানে চলতেই থাকবে, চলতেই থাকবে। এই দুইটা কথা কে বলছে? আর এটাকে কয় নাম্বার সূত্র বলে? এইবার আসো এটার কাহিনীতে ঢুকবো আমরা। এই প্রথম সূত্র থেকে আমরা দুইটি জিনিসের গুণগত ধারণা পাই। কয়টি জিনিসের? প্রথম এমসিকিউ লিখে এই সূত্র লিখছো, তারপরে লেখো এই সূত্র থেকে দুইটি গুণগত ধারণা পাই। এই সূত্র থেকে কয়টি গুণগত ধারণা? এক নম্বর গুণগত ধারণার নাম হলো বল। কি বলছি বলো? দুই নাম্বার হচ্ছে জড়তা। কি লিখছি বলো? তাহলে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কার গুণগত সংজ্ঞা বা ধারণা পাইলাম? পরীক্ষার অপশনে যদি দুইটাই থাকে তখন প্রথমটা দেখাবা। কোনটা দেখাবা? বল। দুইটারই ধারণা পাওয়া যায়, কিন্তু কোনটাটা আগে হবে? বল, তারপরে কে? ঠিক আছে, দুইটারই ধারণা পাওয়া যায়, পরীক্ষার অপশনে দুইটা থাকলে কোনটা আগে দেখাবা? বল। তাহলে বলো বিজ্ঞানী নিউটনের সূত্র থেকে কয়টা জিনিসের ধারণা পাই? বলের ধারণা পাই। আর জড়তাটা এখনো বুঝো নাই, ওটা বুঝাবো। বল বুঝাইছি না? ওই যে চারটা উদাহরণ দিলাম, থামাইয়া দেয়, ধাক্কা দেয়, অমক করে, তমক করে, এগুলো সবই তো বল, তাই না? তাহলে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্রে বলের কথা বলা আছে না? ওই যে বলছে না বাহ্যিক বল প্রয়োগ না করলে, তাহলে বলের ধারণা পাইছি। তাহলে এখানে জড়তা কোনটা? জড়তাটা বুঝলেই হয়ে গেল, তাই না? তাহলে কয়টা ধারণা পাই? দুইটা। এবার দেখো জড়তাটা বুঝাই। জড়তা ব্যাপারটা অনেক সহজ। সেটা কিরকম? ধরো ওই যে দুইটা চিত্র আঁকাইছিলাম না, ওই দুইটা চিত্রের ভিতরে জড়তার কথা বলা আছে।
এই বলটা যে থেমে আছে না, মনে রাখবা কোন বস্তু যেরকম আছে সেরকম থাকতে চাওয়ার ইচ্ছাকে বলা হয় কি? এই বলটা থেমে ছিল না, তাই ওর ইচ্ছা কি? ওর ইচ্ছা কি? তাই না? আচ্ছা, আর এই বলটা কি হচ্ছিল? এটা চলতেছিল না, তাহলে ওর ইচ্ছা কি? চলতে থাকা। তাহলে দেখো দুইটা চিত্র থেকে আমরা তাহলে দুইটা জিনিসের ধারণা পাইলাম। যে বস্তু থেমে আছে সে সারা জীবন থেমে থাকতে চায়, সে সারা জীবন কি থাকতে চায়? এটা হচ্ছে স্থিতি জড়তা। কি জড়তা বলো গো? তাহলে জড়তা আমরা শিখতেছি, আবার প্রকারও শিখতেছি। প্রকার কয়টা হবে? আর যেটা চলতেছে সে সারা জীবন চলতেই চায়, চলতেই চায়, ওইটা কি জড়তা? তাহলে যে যেরকম আছে সেরকম থাকতে চায়, সেটার নামই কি? জড়তা। তাহলে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কার ধারণা পাইলাম? জড়তারও ধারণা পাইলাম। প্রথমে কার ধারণা পাইছি? বলের। আর ওই কথাগুলোর ভিতরে জড়তা কথাটা লুকানো ছিল, যেটা আমরা দুটো চিত্র দিয়ে ক্লিয়ার করে ফেললাম। তাহলে একটা বল থেমে আছে, সারা জীবন সে থামতে চায়, এটার নাম কি? জড়তা। আর যে বেটা চলতেছে এটা নাম হলো গতি জড়তা। এর নাম কি বলো? গতি জড়তা। তাহলে জড়তা কয় প্রকার? স্থিতি। তাহলে থেমে থাকা বস্তু সারা জীবন থেমে থাকবে, এটা কি? জড়তা। আর গতিশীল বস্তু চলতে থাকবে, এটা কি? জড়তা। সহজ কথা না? এই কথা দুটো চিত্র আঁকা, এভাবে এইটুকু লেখো। তাহলে জড়তা কয় প্রকার পাইলাম? একটা দেখো তো, একটা সাদা কাগজ আছে কারোর কাছে? পেজ? হ্যাঁ ওটা দাও, হ্যাঁ তাহলে হবে। জড়তার ব্যাপারটা তোমরা বুঝছো না? আমি এখন লিখবা জড়তার কিছু উদাহরণ লিখবা, পরের পয়েন্ট লিখে ফেলো যে জড়তার কিছু উদাহরণ। জড়তার কিছু, জড়তা মূলত কয় প্রকার? স্থিতি। এখন কিছু বাস্তব উদাহরণ শিখবো আমরা। কি শিখবো বলো? ছোটবেলায় পরীক্ষা হয়তো অনেকে দেখছো বা করছো, তাই না? এটা গ্লাস ছিল এখানে, ভালো করে খেয়াল করো। এই গ্লাসের উপরে একটা ছোট্ট কয়েন রাখছি। কি রাখছি? কয়েনটা কি চলতেছে না থেমে আছে? ভালো করে খেয়াল করো। কয়েনটা কি আছে? দেখো কি করি আমি, এই দ্রুত টান দিলাম কারে? আমি কি কয়েনকে টান দিছি? তাহলে কয়েন আসলো না কেন? এই কয়েনটা এখানে থেমে ছিল। কি ছিল? ও চাচ্ছে না কাগজের সাথে যাইতে। কাগজের সাথে কি আঠা মারা ছিল? তাহলে কাগজ যায় জাগা, কিন্তু ও যাইতে চাচ্ছে না, তাই কয়েনটা আসলো না। কয়েনটা ওখানেই পড়ে গেছে। হ্যাঁ, যদি কয়েনকে টানতাম তাহলে কয়েনও আসতো। আমি কি কয়েনের হাত ধরে টানছি? টানছি কাকে? তাই কাগজটা চলে আসছে, কিন্তু কয়েন আসছে। কয়েন থেমে আছে কারণ আমি কয়েনকে টানি নাই। কাকে টানি নাই? কয়েনকে টানি নাই। তাই কয়েন ওখানেই পড়ে আছে। ও তো সারা জীবন ওখানেই পড়ে থাকতে চায়, তাই না ব্যাপারটা? তার মানে এটা কয়েন যে ওখানেই পড়ে গেল, এটা কি জড়তা দিল? কয়েন কি আসলো? ওখানেই পড়ে থাকলো না? তাহলে কয়েনের পরীক্ষার যে পরীক্ষাটা আমরা প্রমাণ পাইলাম, কয়েন যেখানে থাকার কথা সেখানেই আছে, ও থেমেই আছে। তাহলে এটা কি জড়তা? দেখো, কয়েনের পরীক্ষা, ছোট করে কথাটা লিখে নাও। কয়েনের পরীক্ষা হচ্ছে স্থিতি জড়তা। তাহলে কাগজটা কি? কাগজটাকে টানছি, তাই না ব্যাপারটা আমি, কিন্তু কয়েনটা ওখানেই পড়ে আসছে, তাহলে এটা কি জড়তা? স্থিতি। কয়েন আসতে চাচ্ছে না, ও থেমে থাকতে চাচ্ছে। আর একটা উদাহরণ দেই। এই ধরো আমি গাড়ি চালাচ্ছি, চালাচ্ছি, ভুম ভুম চালাচ্ছি। চালানোর পর সামনে কেউ একজন আসলো, আমি ব্রেক করব না? তো আমি যদি ব্রেক করি তখন আমি সামনে ঝুঁকে যাব, তাই না? এই বেটা, আমি সামনে ঝুঁকলাম কেন? কারণ এতক্ষণ আমি গতিশীল ছিলাম। কি ছিলাম? আমি তো গাড়ি ব্রেক মারছি। এই গাড়ি ব্রেক মারছি, আমি কি আমাকে ব্রেক মারছি? আমার মাথায় ব্রেক আছে,
ব্রেক মারছি কারে? তাই গাড়ি থামছে। কিন্তু আমি কি আমাকে ব্রেক মারছি? তাই আমি থামতে চাচ্ছি না, তাই আমি সামনে ঝুঁকে যাই। তাই কোথায় ঝুঁকে যাই? কেননা আমি এতক্ষণ গতিশীল ছিলাম, এখনো গতিশীল থাকতে চাই। তাহলে বলো, বাস গাড়িতে বা যে কোনো গাড়িতে সামনে ঝুঁকে যাওয়া কি জড়তা? কেন? কারণ আমি এতক্ষণ গতিশীল ছিলাম, বাস থেমে গেছে, কিন্তু আমি কি থামতে চাচ্ছি? তাই আমি সামনে ঝুঁকে যাইতে চাচ্ছি, কারণ আমি এখনো চাচ্ছি কি চাইতে? গতিশীল। তাহলে বলো, বাসের যাত্রী সামনে ঝুঁকে যাওয়া কি জড়তা? লেখো, বাসের যাত্রী সামনে ঝুঁকে যাওয়া গতি জড়তা। লিখছো এইটুকু? পরের পয়েন্ট লিখবো আমরা, এগুলো উদাহরণ লিখতেছি না। আবার লেখো, বাসের যাত্রী পিছনে হেলে যায় না অনেক সময়? বাসের যাত্রী পিছনে হেলে যায় না অনেক সময়? ওইটা হলো স্থিতি জড়তা। লেখো, পিছনে হেলে যাওয়া স্থিতি জড়তা। তাহলে সামনে ঝুঁকে যাওয়া কি, আর পিছনে হেলে যাওয়া কি? স্থিতি জড়তা। এই বেটা, পিছনে হেলে কেন? ও বুঝাইতে পারছে, ধন্যবাদ। আমি জোরে জোরে চিল্লাই বলি ওর কথাটাই। যেটা কথা, একটা বাস ধর থেমে আছে, কি আছে? হঠাৎ করে বাস চলা শুরু করলো। ওই বেটা, তোর কি ইঞ্জিন আছে? তোর ভিতরে কি ইঞ্জিন আছে? তুই কি চলছ? ব্যাপারটা খেয়াল কর। তুই বাসে বসেছিলি, বাস চলা শুরু করছে। কি চলা শুরু করছে? তাহলে বাস কি হয়েছে? গতিশীল। কিন্তু তুমি কি এতক্ষণ চলতেছিল না থেমেছিলা? তাই তুমি চাচ্ছ যে তুমি না যাইতে চাচ্ছ, তাই পিছনে হেলে যাচ্ছ। মানে তুমি যেখানে ছিলা সেখানেই থাকতে চাচ্ছ। বাস যাচ্ছে ঠিকই সামনে, কিন্তু তোমাকে কি কেউ চালু করছে? তুমি তো থেমেই থাকতে চাচ্ছিলা, তাই তুমি কিছু সময়ের জন্য কোথায় হেলে যাও? পিছনে। পিছনে হেলে যাও মানে তুমি থেমে থাকতে চাচ্ছ। বাস যাইতে চাচ্ছে, কিন্তু তুমি যাইতে চাচ্ছ না, তাই আমাদের বডি কোথায় হেলে যায়? পিছনে হেলে যায়। বুঝছো আমার কথা? তাহলে যাত্রীর পিছনে হেলে যাওয়া কি জড়তা? স্থিতি। সামনে যাওয়া কি জড়তা? ক্লিয়ার এইটুকু? তাহলে জড়তা কয় প্রকার পাইলাম আমরা? 2 প্রকার। এই তো ধারণা শেষ, তুমি অনেক ভালো পড়ছো। লাস্ট একটা কথা বলি, ক্লাস শেষ হবে। দেখো, এই টপিক শেষ হবে। এটা হচ্ছে, এই তোমার মনে ঘুম পাচ্ছে, তুমি ঘুমাওনি রাত্রে, একদম পিছনে আপনি ঘুমাচ্ছেন, আমি জানি। একটু মনোযোগ দেন, তাকাও। ও ও বল, তোর ভিতরে কি জড়তা কাজ করতেছে? বল। কারণ এতক্ষণ ঘুমাচ্ছিল, সারা জীবন ঘুমায় থাকতেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘুম আসার জন্য। এটা কি জড়তা? আরেক ধর, একজন ক্লাসে হাসতেছে তো হাসতেছে, মানে নাড়াচাড়া করতেছে, তাহলে গতি জড়তা। ও চাচ্ছে নাড়াচাড়া করতে সারাক্ষণ। তাহলে দুটো ব্যাপার বুঝতে পারলা। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই এখন একটা ব্যাপার বুঝাই তোদের, খেয়াল কর। যার ভর বেশি, কি বেশি? তার জড়তাও ব্যাপারটা বুঝ। ধর, একটা পিঁপড়া আর একটা হাতি। পিঁপড়ার ভর কম আর হাতির ভর বেশি। এখন হু দিলে কোনটা যাবে? পিঁপড়া চলে যাচ্ছে, কিন্তু হাতি কি ওখান থেকে সরাইতে পারবি? হু কেমনে বেটা? তোর মতো 500টা মানুষ ধাক্কালেও যাবে না। ব্যাপারটা হচ্ছে, ও কেন গেল না? কারণ ওর জড়তা বেশি, ওখানেই থেমে আছে, যাইতে চাচ্ছে না। ব্যাপারটা বুঝছো? তাহলে ভর বেশি হলে জড়তা, আর ভর কম হলে জড়তা। তাই তো পিঁপড়াকে সরাইতে পারছো। বুঝছো ব্যাপারটা? তাহলে এই পরের এমসিকিউটা লেখো, যে ভরের উপর জড়তা নির্ভর করে। এটা লিখে নাও, ভরের উপর জড়তা নির্ভর করে। তাহলে জড়তা কার উপর নির্ভর করে? এই কথাটা লিখে আগে লেখো, কথাটুকু লেখো। জড়তা নির্ভর করে কার উপর? জড়তা নির্ভর করে কার উপর? এই কথা লেখার পরেই পরে লিখবা যে ভর বাড়লে কি বাড়বে? ওই হাতির কথা মনে রাখবা। হাতির ভর বেশি, কি বেশি? জড়তাও বেশি। পিঁপড়ার ভর কম, জড়তা। লেখো, ভর বাড়লে জড়তা বাড়ে। পরের এমসিকিউ, ভর বাড়লে কি বাড়ে? তাহলে ভর কমলে জড়তা কমে। আচ্ছা,
এই প্রথম সূত্রটা শেষ, আমাদের প্রথম সূত্রটা আমাদের শেষ। এই তাকাও তো দেখি, এই ফ্যানের দিকে তাকাও, প্রথম সূত্র শেষ, একটা পরীক্ষা নিয়ে শেষ করে দেই। এই সুইচ অফ করছি না, ও এখনো থামে নাই কেন? ও কি থামছে? চলতেছে কেন? কারণ ও এতক্ষণ গতিশীল ছিল, আমি থামাই দিছি, এই বেটা থামতে চাচ্ছে না, বলছে আমি চলবো তো চলবো। তাহলে ও এখন গতিশীল থাকতে চাচ্ছে, এটা কি জড়তা? সুইচ অফ করে দিলাম তাও ফ্যান থামে না, কোন জড়তা এটা? ক্লিয়ার? আচ্ছা, এই দ্বিতীয় সূত্র বুঝবে এবার, চলে যাও, প্রথম সূত্র থেকে এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ। চলে যাও দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটাই সবচেয়ে কঠিন। দ্বিতীয় সূত্রটা হিয়া বড় একটা সংজ্ঞা, অত বড় সংজ্ঞা আসবে না, দ্বিতীয় সংজ্ঞায় যা আসে সেটা বুঝাবো এখন। দেখো দ্বিতীয় সংজ্ঞা, দ্বিতীয় সূত্রটা এরকম, শুনো আগে দেখ, যারা মানে সাধারণত ইন্টারে আর্টস বা কমার্স করছো তাদের জন্য দেখো কেমন লাগে সূত্রটা, শুনো আগে। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ভর যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। আমি যখন ক্লাস 9-10 ছাত্র ছিলাম তখন মানে মাথা নষ্ট করে পড়তাম, তার জন্য আজকে টিচার হতে পারছি। পরে বুঝে নিছি, তখন কি করতাম? তারা বুঝতো। সূত্রটা একদম এখনো বলতে পারি কেন বলো তো? মুখস্থ আছে, তখন শিখছি বলে, ফাঁকি দিই নাই। হইছি ছোট্ট একটা ঘাস হইছি, বুঝেছো? এই দেখো, বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে বলের কোন সমীকরণ পাওয়া যায় না, শুধু বলের ধারণা পাওয়া যায়। ক্লিয়ার এটুকু? গুণগত ধারণা পাওয়া যায়, জাস্ট কি ধারণা? আর বিজ্ঞানী নিউটনের 2 নাম্বার সূত্র থেকে বলের আসল সংজ্ঞা বা সমীকরণ পাওয়া যায়। আসল সংজ্ঞা বা কি পাওয়া যায়? এই কথাটাকে লিখে ফেলো যে দ্বিতীয়, এখন আমরা দ্বিতীয় সূত্র বুঝবো। দ্বিতীয় সূত্র থেকে বলের সমীকরণ পাওয়া যায় বা আসল সংজ্ঞা পাওয়া যায়। দ্বিতীয় সূত্র থেকে বলের কি সূত্র পাওয়া যায়? আসল সংজ্ঞা পাওয়া যায় অথবা সমীকরণ পাওয়া যায়, মানে গণিত পাওয়া যাবে। এবার কি পাওয়া যাবে? গণিত, গাণিতিক ব্যাখ্যা, সূত্র পাওয়া যায়। কি পাওয়া যায়? অরিজিনাল সূত্র। তাহলে বলো, দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের কি ধারণা পাই না একদম ডাইরেক্ট প্রমাণ পাই? কি সহ? সমীকরণ সহ। ক্লিয়ার এটুকু? আচ্ছা, মানে দ্বিতীয় সূত্রটা আরেকটু উন্নত। দ্বিতীয় সূত্রটা কি আরেকটু উন্নত? দেখো এবার দ্বিতীয় সূত্রটা আমি তোমাকে যে ব্যাপারটা বুঝাবো, ডাইরেক্ট ফাদার সমান সমান মাদার, এটা জানো? বাবা সমান সমান, বিজ্ঞানী নিউটনের দ্বিতীয় সূত্র মানে ফাদার সমান সমান মাদার। দেখো দ্বিতীয় সূত্র লেখো, লিখে ফেলো। দ্বিতীয় সূত্রটি হলো F ইকুয়াল টু কি বলো? F মানে ফাদার আর এম এ মানে, তাহলে বিজ্ঞানী নিউটনের 2 নাম্বার সূত্রটা মজার না? অনেক। ফাদার সমান সমান, এই বুঝছো এটা? ফাদার মানে এফ আর এম আর এ মা, এরকম ক্লিয়ার সবাই? এখন এটার প্রমাণ দেই, এটা মানে কি? এই এফ মানে বল, এফ মানে কি? বল। এইটাই বলের সমীকরণ। এটাই কার সমীকরণ বলো? এফ মানে কি বলো? এই ছোট হাতের এম মানে ভর। এই প্রত্যেক বস্তুরই ভর আছে না? তাহলে এই ছোট হাতের এম মানে কি? ভর। আর এ মানে ত্বরণ, এ মানে কি বলো? তিনটার পরিচয় শিখে নাও আগে। শোনো বাবাজিরা, বল মানে কি? এফ। এফ মানে, এই কথাটা আসছে ফোর্স থেকে। কি থেকে? ফোর্স। ফোর্স মানে বল, আমরা ইংরেজি জানবো না, কিন্তু শুনে রাখো তাও। আর এম কথাটার মানে ভর, এম কথাটা আসছে মাছ। কোন থেকে জায়গা থেকে আসছে বলো? এই মাছ মানে নদীর মাছ না, এটা মানে ভর। ঠিক আছে, তোমার ভর আছে না? আচ্ছা তাকাও,
আর এ মানে কি? তো ত্বরণ, এই কথাটা আসছে অ্যাক্সিলারেশন। কোন জায়গা থেকে আসছে? অ্যাক্সিলারেশন মানে এ, সেখান থেকে এই কথাটা আসছে, এর কথাটা ওখান থেকে আসছে, অ্যাক্সিলারেশন। দরকার নাই, তুমি খালি বাংলা মানে বোঝানোর জন্য কথাটা তুমি বলতে পারো, স্যার কেন এ লিখলেন, তোমার সেই মানে সন্দেহটা দূর করে দিলাম। এ লেখার কারণ আছে, বুঝছো? কারণ ত্বরণের ইংরেজি কি? অ্যাক্সিলারেশন। তাই ত্বরণ মানে আমি ক খ যদু মধু না লিখে কি লিখছি? এ। আর ভরের ইংরেজি হলো মাস, সেখান থেকে এম। আর বলের ইংরেজি ফোর্স, তাই আমি কি লিখছি? এফ। কারণ আছে, ঠিক আছে? এবার দেখো, তাহলে এটাই হলো বলের সমীকরণ। তাহলে বল সমান সমান ভর গুণন ত্বরণ। তাহলে বলো, বল কি? ভর গুণন বল কি? কোন বস্তুর ভর আর কোন বস্তুর ত্বরণকে, কোন বস্তু যখন সামনে চলতে থাকে তখনই সাধারণত তার ত্বরণ তৈরি হতে পারে, বুঝছো? থেমে থাকা বস্তুর কি থাকে না? কেউ যখন চলতে থাকে তখনই কি তৈরি হবে? ত্বরণ। তাহলে আমার কথার উত্তর দাও, থেমে থাকা বস্তুর কি নাই? কেউ যখন চলতে থাকবে তখন কি হতে পারে? তাহলে ব্যাপারটা বুঝো, বস্তুর ভর তো আছে, ওর ভর আছে না, ওকে যদি একটা ধাক্কা দেই সামনে যাবে না, তখন বল তৈরি হবে, কারণ সামনে যাচ্ছে। আর সামনে গেলেই কি তৈরি হয়? ত্বরণ তৈরি হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে ভর, ভর আর ত্বরণ, এই দুইটা জিনিসকে গুণ করলে কি পাওয়া যায়? ভর আর ত্বরণকে গুণ করলে কি পেয়ে যাবা? ক্লিয়ার এটুকু? উপরেরটা ইংরেজি সমীকরণ, নিচেরটা কি সমীকরণ? এবার দেখো, এদের একক লিখবো আমি, কি লিখবো? বলের একক হলো নিউটন, এদের সবারই একক লিখবো। বলের একক কি বলো? বলের একক হলো নিউটন, যেটাকে আমরা কি দ্বারা লিখি? এন। বলের একক কি বলো? এই তিনটার একক জানতে হবে, এই তিন জনের কি জানতে হবে? বলের একক হলো নিউটন। ক্লিয়ার সবাই? যেটাকে বড় হাতের কি লিখবো? এন। এটা কি লিখছি? ভরের একক হলো কেজি। ভরের একক কি লিখবো আমরা বলো? কেজি বা কিলোগ্রাম। ভরের একক কি? কেজি বা কিলোগ্রাম। এটা গত বছর পরীক্ষা আসছিল, গত বছর যারা পরীক্ষা দিচ্ছে ভরের একক কেজি, এটা আসছিল গত বছর। তারপরে লাস্ট এটা কি লিখছে বলো? এখন ত্বরণের একক লিখবো। ত্বরণের একক হলো এম এস ইনভার্স 2। দেখো আগে দেখো লিখো না আগে, যারা নতুন। এটা নাম হলো মিটার, এটা হলো সেকেন্ড, আর উপরে এই মাইনাস চিহ্ন না তো এটা ইনভার্স বলা হয়। এটা কি বলা হয়? তাহলে এম এস ইনভার্স 2। আগে উচ্চারণ শিখো। বা অনেকে বলে মিটার পার সেকেন্ড ইনভার্স, এভাবে বলে। ইনভার্স তোমাকে বলতেই হচ্ছে ঘুরে ফিরে, তাহলে এইভাবে উচ্চারণ করো আগে, মিটার সেকেন্ড ইনভার্স 2। সহজ না? আবার দেখো, মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা কার একক? এটা কার একক? ত্বরণের একক। একটু দয়া করে মুখস্থ করে ফেলো, এটা কত কিছু তো মুখস্থ করো। তাহলে ত্বরণের একক কি বলো? তুমি দাঁড়াও, চশমা। হ্যাঁ, ঠান্ডা লাগছে না? আমারও লাগছে, বলো। করার জন্য একটা হাততালি লাগা। ধন্যবাদ। তাহলে এই তিনটার একক জানলাম না? এটা বল, বলের একক কি? ভরের একক, ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স 2। ক্লিয়ার? এটুকু তিনটার একক জানলি? আচ্ছা, তোরা অঙ্ক টঙ্ক করছেন না এতদিন? এর আগের ক্লাসে এই ক্লাসটা অলরেডি হয়েছে, তাও ইউটিউবে ছাড়া নাই কেন জানোস? এর আগের ক্লাসে ইচ্ছা মতো ঝাড়ছিলাম, আধা ঘন্টা একটা অঙ্কের জন্য ঝাড়ছিলাম। দেখি এবার তোরা ঝাড়ি যদি না খাস। এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। কোন সূত্র দিয়ে? প্রত্যেকের এককও বলে দিছি আমি। এখন ডাক লেখো দ্রুত। এইটাই বিজ্ঞানী নিউটনের কয় নাম্বার সূত্র? ক্লিয়ার? এর আগে যে একটু আগে আমি ঝাড়া বললাম না একটা মুখস্থ, ওই সূত্র তোর আসবে না, তোর যেটা আসবে সেটা শিখ। আমি যে ঝাড়া মুখস্থ সূত্রটা বলছি, ওইটা হলো বিজ্ঞানী নিউটনের 2 নাম্বার সূত্রের বড় ব্যাখ্যা। আর একদম ছোট ব্যাখ্যা কোনটা? হাদার সমান সমান। এটা দিয়ে তোমার পরীক্ষা আসবে, ওই বড়টা আসবে না, ওটা ইঞ্জিনিয়ারিং যারা করবে তারা জানবে। এবার শোনো, ব্যাপারটা হচ্ছে তুমি ডাকটা লিখে ফেলো। ডাক মানে উদ্দীপক লেখো। লেখো, একটি বস্তুর ভর
এই সূত্র দিয়ে অঙ্কটা হবে। এই অঙ্ক যার ভুল যাবে কান ধরে দাঁড় করে রাখবো বলে দিলাম। একটি বস্তুর ভর 2 কেজি, আর আগে পণ্ডিতগিরি করবা না, আমি যাকে দাঁড় করাবো সে উত্তর দিবে ওটা। এই স্যার হয়ে গেছে হয়ে গেছে, পণ্ডিতগিরি করা দরকার। একটি বস্তুর ভর কয় কেজি বলছি? আচ্ছা আমি সব ভেঙে দিচ্ছি। এই ভর মানে এটা কার মান? এম এর মান। ক্লিয়ার? আচ্ছা পরেরটা লেখ, কমা দে, কমা দিয়ে লেখ। এবং কমা দেওয়ার দরকার নাই। এবং এবং ত্বরণ লেখো। ত্বরণ হলো 3 কেজি। 3 কেজি? হ্যাঁ, ত্বরণের একক কেজি। তাহলে আমি যা বলবো তাই মেনে নিবি। তাহলে ত্বরণ হবে 3 লিটার সেকেন্ড ইনভার্স 2। এটা ত্বরণের মান 3 দিলাম, আর ভরের মান কত দিছি? এখন অঙ্ক কর। তাহলে বল, এই পণ্ডিতগিরি করতে এসেছিস। তাহলে কি বের করতে হবে? বল। কয়টা জিনিস দিয়ে দিলাম? কয়টা? প্রথমটা কি দিছি? ভর। পরেরটা কি দিলাম? ভরের মান কত দিছি? 2। ত্বরণ কত দিছি? 3। এবার বল কত? অঙ্ক কর। এই অঙ্ক না পারলে রে তোরা আমি কোনোদিন আর অঙ্ক ক্লাসই করতে দিব না বলে দিলাম। চুপ করে বসে থাকো। এর থেকে কোনো বাচ্চা ম্যাথ আর নাই। তুই যদি এই অঙ্ক না পারস তোর আমি বলে দিলাম অঙ্ক ক্লাস করতে দিব না আমি। একটি বস্তুর ভর কয় কেজি? আর কি দিছি? ত্বরণ কত দিছি? 3 মিটার ইনভার্স মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এবার বল বের করতে বলছি। কি বের করতে বলছি? তাহলে বলের সূত্রটা লেখ, ওটা লেখ অঙ্ক কর। আর বলের লাস্টে যে মানটা নামবে ওটা পাশে কি লিখবি? বড় করে একটা এন লিখবি। এন মানে নিউটন। ছেলেরা করেছো? এই বাবারা করতো? ভাই দেখি তো বলে সূত্র লেখ, আগে সূত্র লেখ। এম এ মান বসা। এম এর মান কত? কয় কেজি? এর মান কত? এ মানে কি? এ মানে কি বুঝাইলাম একটু আগে? ত্বরণের মান কত দিছি দেখ। ও বসা। তাহলে এখন কত হবে? এই তুমি দাঁড়াও। হ্যাঁ হাত তুলছো, দাঁড়াও। কত মান নামছে? 6 কত? 6 আমার দাদা না, ও নিউটন বলছে, মজা করলাম। এই তুমি দাঁড়াও, কত নামছে? ফিজিক্সে বা কোনো আমার বিজ্ঞানে এর থেকে কোনো কঠিন ম্যাথ আসবে, তাই আমি গণিতের টিচার হই নাই, বুঝছো? কারণ আমি কঠিন গণিত পারি না। বস। এই তুমি দাঁড়াও। তুমি হ্যাঁ দাঁড়াও তো দেখি, বলো কত নাম? 6 নিউটন কিভাবে বের করলা বুঝাই দাও সবাই রে। এম এ, এম মানে ভর। বলো বলো। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? এই 6 নামছে কাকার হাত তুল। আর কার কিছুই নামে না, হে হাত তুল। বয়, ধন্যবাদ তোমাদেরকে, ভালো লাগলো। সেদিন আমি এই অঙ্কের জন্য পিটাইছিলাম সবাই। এই অঙ্ক মাথায় ঢুকে নাই। এই তাহলে বিজ্ঞানী নিউটনের 2 নাম্বার সূত্র কি? এফ সমান সমান একটু এটুকু বুঝছো সবাই? এটা নামই বল, এটা নামই বল। এতক্ষণ ধরে বল নিয়ে যা বুঝাচ্ছি না, এটা হলো বলের অরিজিনাল সংজ্ঞা। অরিজিনাল বলের অরিজিনাল সংজ্ঞা তুই বলবি কাউরে ধাক্কা দেওয়া বল, কাউরে টান দেওয়া বল, এটা বলের উদাহরণ। আর বলের সংজ্ঞা চাইলে কি বলবি? ভর আর ত্বরণের, ভর আর ত্বরণের গুণফলকে কি বলে? এই বলের সংজ্ঞাটা কোত্থেকে পাইলি তুই? নিউটনের। আর শুধু ধারণা পাইছিলি কোন থেকে? এই ক্লিয়ার এটুকু? এবার দেখো পরের কথাটা বলি, সেটা হচ্ছে বিজ্ঞানী নিউটন এই সূত্র থেকে
আর একটু চেঞ্জ করব, মানে ওর চেহারার উপর আমি মাতাব্বরি করবো একটু, বুঝছো? দেখো কি করি। এই এফ সমান সমান এম এ শিখছ, এম এর জায়গায় এবার কি লিখছি? ছিল মা, বানাই দিলাম ম্যাগি। এই ছিল কি, বানাই দিলাম কি, মানে এম এ না লিখে কি লিখলাম? ম্যাগি নুডলস। এই শোন শোন, এফ এ মানে কি বল, এফ সমান সমান এম এ মানে কি বল, এম জি মানেও বল, এম জি মানেও কি, এই জি মানেও ত্বরণ, এ মানে কি, এই জি মানে কি, কিন্তু এর মান ইচ্ছা মতো হতে পারে, কিন্তু জির মান মুখস্থ। জির মান কি, এফ সমান সমান এম এ, বুঝছো না সবাই? এখন খালি একটু চেঞ্জ করছি, কি করছি? এম জি লিখছি, একটু চেঞ্জ করছি না? এই জিটাও ওই এর মতোই, এ হলো আসল, ওর চাচাতো ভাইয়ের নাম কি, জি। এই জির একটা মান আছে, এর মান চেঞ্জ হতে পারে, এর মান আমি 2 দিতে পারি, 3 দিতে পারি, কিন্তু জির মান কেউ দেওয়ার দরকার নাই, জির মান মুখস্থ 9.8। জির মান কি বলো, জির মান কি বলো? যখন, মনে রাখবা, টাকা ওইদিকে, যখন তোমাকে জি দেওয়া থাকবে বা জি বলবে, এইটা মানে তখন তুমি বল বলবা না, ওটাকে ওজন বলবা, কি বলবা? আচ্ছা একটু বুঝো, এখানে জ্ঞানজামটা বাজে। বলের সূত্র কি, এফ সমান সমান এম এ, ঠিক এর জায়গায় কি বসাইছি, তখনই সূত্রটাকে, এটাও বল, এটাও বল, কিন্তু এই বলটাকে আমরা কি নামে ডাকবো, তখন আমরা কি নামে ডাকবো? কারণ তখন কে চলে আসছে, জি চলে আসছে। আর জিও এক ধরনের ত্বরণ, ওটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। জি কি বলো, আর এ কি তাহলে, এ হলো সাধারণ ত্বরণ, এ কি ত্বরণ, আর জি মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে কোনটা কখন আসে বুঝে নাও, যখন একটা গাড়ি মাটিতে চলে, মাটিতে, বা তুমি মাটিতে দৌড়াও, তখন জি আসবে না, তখন আসবে এ। আর যখন কোনো কিছু উপর থেকে নিচে পড়ে, উপর থেকে, তখন আসবে জি, তখন কি আসবে বলো, জি। আর জি ও ত্বরণ, এ ও ত্বরণ, এ তাহলে এইভাবে, জি হলো এইভাবে। ক্লিয়ার? এই তুমি দাঁড়াও, আমার দিকে তাকায় আছো, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ বলো, আয় না তোমার পিছনে, হ্যাঁ বলো কি বুঝলা, এ কোন দিকে, জি কোন দিকে, বলো। জি ত্বরণ না, এও কি, জিও ত্বরণ, জি হলো অভিকর্ষ ত্বরণ, কি ত্বরণ? তাহলে বলো জি কোন দিকে হবে, জি উপর থেকে নিচে। তাহলে তখন একটা আম পড়তেছে গাছ থেকে, তাহলে তখন এ বসাবা না জি বসাবা, বুঝছো? আর একটা গাড়ি যাচ্ছে, সেটা কি হবে, গুড, বসো, ধন্যবাদ। একটু বুঝো, টাকা ওইদিকে। বিজ্ঞানে নিউটনের মাথায় কি পড়ছিল, এটা কথিত আছে, কতটা সত্যি জানি না, কথিত আছে। আচ্ছা, ইউটিউব ঘাটলে সেই আপেল গাছের চিত্র দেখা যায়। এই শোনো, এই জি মানে অভিকর্ষ ত্বরণ, এর মান চেঞ্জ হতে পারে, জির মান মুখস্থ, জির মান কত, 9.9, এটা জির মান মুখস্থ রাখবা, একক ওইটাই হবে এম এস, কারণ এটাও তো ত্বরণ, যেখানেই ত্বরণ সেখানেই এই একক, যেখানেই ত্বরণ সেখানেই একক। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে যখনই কারো ওজন বের করতে বলবে, তখন সূত্রটা কি হবে, এমজি। ওজন বের করতে বললে কি হবে, ওজন বের করতে বললে, ক্লিয়ার এটুকু সবাই? ওজন বের করতে বললে কি, আচ্ছা। আর যখন শুধু বল বের করতে বলবে, তখন এম এ। ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট্ট অঙ্ক করাই, দেখো, তুষার স্যারের ভর, তুষার স্যারের ভর 10 কেজি, কয় কেজি? আমি এই সূত্র নিয়ে অঙ্ক করবো, তুষার স্যারের ভর কয় কেজি, এই যে এম এর মান কত, এখন বললো তুষার স্যারের কিচ্ছু বললো না, বলো তুষার স্যারের তাহলে ওজন কত, তাহলে বলো ভর এক জিনিস, ওজন, ভর এক জিনিস, এই তুষার স্যারের ভর কয় কেজি, ভর কয় কেজি, ভরের একক কি, ভরের একক, আমার দিকে তাকা, দেখো কত ছোট্ট জিনিস, কত কঠিন লাগতেছে না? তুষার স্যারের ভর কত, এটা ক্লিয়ার সবাই? লিখলাম, ওই স্যারের ওজন কত, ঠিক আছে?
ওজন আর ভর এক জিনিস না, ওজন আর ভর এই ওজন মানে তখন সূত্র হবে এমজি, তাই না? আর শুধু ভর তো দেওয়াই আছে, তাহলে ভরের একক হলো কেজি, আর ভর মানে জানো কি এম, ভর মানে কি, তাহলে তুষার স্যারের ভর কয় কেজি? এইটাই কি তার ওজন? এইটাই তার ওজন। ভর হলো কেজি, যেখানেই কেজি সেটাই ভর, ওখানে আর কোনো চেঞ্জ, মনে রাখবা ভর জীবনেও চেঞ্জ হয় না, ভর জীবনে কি হয় না? ধর তুই তুষার স্যারকে ভালো লাগে না, মঙ্গল গ্রহে রেখে আসলি, কোথায় রেখে আসলি? তাহলে তুষার স্যারের ভর এখানে যেমন 10 কেজি, মঙ্গল গ্রহে কয় কেজি? ভর জীবনেও কি হয় না? মনে থাকবে, এই তোরে চাঁদে রাখলে তোর ভর যা তাই হবে, ভর জীবনেও কি হবে না, কিন্তু চেঞ্জ হবে কে? ওজন। ওজন চেঞ্জ হতে পারে। আমি এখন তুষার স্যারের কি বের করতে বলছি? ওজন। তাহলে তুষার স্যারের ওজন বের করবা না? তাহলে ওজনের সূত্র কোনটা? এমজি। ওজন মানে কি? তাহলে জির জায়গায় জির মান তো দেওয়া থাকবে না, মুখস্থ 9. তাহলে এটা গুণ করলে কত হয়? 98। 98 হয় না? 98। এই তুষার স্যারের কি বের হয়ে গেল? কি বের হলো? ওজন বের হলো না? তুষার স্যারের ওজন কত? 98। ক্লিয়ার এটুকু? এই ওজনের একক কত? নিউটন। ওজন একটা বল না, তাহলে ওজনের একক কি হবে? নিউটন। ক্লিয়ার এটুকু? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এভাবে একটা বস্তুর ওজন বের করা যায়। কি বের করা যায় বলো? এভাবে একটা বস্তুর কি বের করা যায়? আচ্ছা দেখি এবার সবাই করো, দেখি এই অঙ্ক করা লাগবে না, নতুনটা করো। লেখো, তুমি লেখো আমার ভর, এইভাবে লিখবা, লেখো আমার ভর 1 কেজি। আমার মানে কে? তুমি নিজে। লেখো আমার ভর 1 কেজি। লেখো উদ্দীপক লেখো। এই ওজনের অঙ্ক করবো আমরা এখন। কার অঙ্ক? এই বলতো ওজনের ধারণা কোন সূত্র থেকে আসতেছে? দ্বিতীয় সূত্র থেকে। আমি কি তৃতীয় সূত্র বুঝাচ্ছি? ওজন কথাটা কোন সূত্রের মধ্যে আছে? ক্লিয়ার এটুকু? কারণ বল মানে ওজন, ওজন মানে, আর ওজন কখন আসবে? যখন উপর থেকে নিচে এই কথাটা আসবে, তাই না? এবার সুন্দর করে লেখো, লেখো আমার ভর 1 কেজি। লিখছো এটুকু? এখন লেখো তাহলে আমার ওজন কত? এই অঙ্কটা আমি চেক করবো, ঠান্ডা মাথায়, কেউ পণ্ডিত করবো না। আমার ভর 1 কেজি, লিখছো এটুকু? তাহলে আমার ওজন কত? করে ফেলো অঙ্কটা। ওজনের সূত্র হলো এমজি। লেখো ওজন সমান সমান এমজি, লিখে ফেলো। আমি সূত্র বসাই দিলাম, ওজন সমান সমান কি? এমজি। এবার অঙ্ক করে ফেলো দেখি। আমি আবার বলি, আমার ভর কয় কেজি? 1 কেজি। তাহলে আমার ওজন কত? আমার ভর 1 কেজি, তাহলে আমার কি কত? ওজন কত? এই ভরের একক কি? কেজি। তাহলে ওজনের একক কি হবে? কেজি হবে। ওজনের একক হবে নিউটন। ওজনের একক কি হবে? ওজনের সূত্র আমি বলে দিছি না? ওজনের সূত্র কি? এমজি। ওজনের সূত্র কি? দেখি অঙ্ক করছো কি সুন্দর। আল্লাহ, 1 আর 9.8 গুণ করতে এটাই হয়, 10 হয় কেমনে? এই হলো অবস্থা। দেও, হ্যাঁ দেখবো, আমি চেহারা চেক করব। ওই ও সবাই অঙ্ক করছে, যারটাই ভুল পাবো তারে আমি পিটাবো। এই এটা কই কি দিছো ওখানে? পয়েন্ট কই? এই 9.8 আর 1 গুণ করলে কত হয়? তোমার ভর কয় কেজি? 1 কেজি না? তোমার এখানে এই জির মান বসাইছো, তুমি অনেক ভালো করছো, জির মান বসাইছো না? তো ব্যাপারটা হচ্ছে এইটা আর এটা 1 এ গুণ করলে তো এটাই হয় রে বেটা। এই গণিত যদি না পারস কি করতে ইচ্ছা করবে বল? বাবা এটা কত নামছে? এটা 9.8। ওর সাথে কারে গুণ করছো? 1 এর গুণ করলে তো এটাই হয়, চেঞ্জ হয় না, 9.8ই হবে। দেখি তো সবার অঙ্কটা। তোমার কোন যুক্তিতে? এই ও এটা, হ্যাঁ ঠিক আছে, না হলে তো ধমক খেয়ে আসছিলাম। সবাই বুঝছো অঙ্কটা? বাবা জির মান কত? 9.8। আর তোমার ভর কত? ওই 1 এর সাথে তুই যারাই গুণ দিবি ওইটাই হবে, চেঞ্জ হয়। যারা এটা ভুল করছো তার কাছে আমার মাপ চাওয়া ছাড়া কিছু করার।
পারছো অঙ্কটা? এই 2 স্টাইলের অঙ্ক পরীক্ষা আসবে এই অধ্যায় থেকে, বলে দিলাম। তুমি বুঝেছো? হ্যাঁ, একের সাথে ওটা গুণ করলে ওইটাই। এখন আমি জানি 2 দিলেই পারতি না, 2 দিলেই পারতি না, হিসাব করতে যে মাথা নষ্ট হইতো। 2 দিয়ে 9.8 গুণ করে দেখাতো দেখি কত নামে। পণ্ডিতের দলেরা, আমি ওই অধ্যায় পার করে আসছি। এই তোমার অঙ্ক কো? দাঁড়াও, বলো তুমি এটা কায় দাঁড়াও, তুমি এটা কি লিখছো এখানে? 9.8 জির মান তো জানো মুখস্থ, এটা কি লিখছো? দাঁড়াও, ভালোই করছো, আমরা ওটার জন্য বলতেছি না। এই বাটা এই দুটো গুণ করলে কত হয়? 9.8 98 কোন থেকে আসলো? দেখি তো তুমি কি করছো। তাহলে যারা এই গুণনটা পারলা না তাদের কাছে আমি লজ্জা পাইলাম। কি পাইলাম? লজ্জা। আর তোমার এই ক্লাস যদি আজকে আমাদের গণিত স্যার দেখে, বুঝছো, তাহলে পরের দিন আইসে এক একটার চামড়া না পাখার ফার তুলে ফেলবে বেটারা। আমরা হাসতেছে। 9.8 আর 1 গুণ করলেন 98 হয়, মেজাজ গরম হবে না? 98 কে শিখাইছে? 9.8 আর 1 গুণ করলে 9.8 হয় না? ওখানে কি 10 লিখছি আমি? ও আগের অঙ্কে 10 দিছি, দেখে দেখে লিখে ফেলছো। এখন এটা খেয়াল করো নাই, ভর কয় কেজি দিছি? 1 কেজি। আচ্ছা, আমার চিল্লানোর পিছনে কারণ আছে না? এই ক্লাস যদি কোনো রকম ভাবে আমাদের গণিত স্যারের ক্লাসে যায়, পরের দিন দেখি শুনে আর ক্লাস করে আসবে না, তোদের পিটায় চামড়া উঠাই ফেলাবে। এই অঙ্ক এই গুণ যদি না পারো, তুমি দুঃখ লাগবে না বলো? সেদিন এই কারণে ওদের বকছিলাম না, সবাইকে বকতেছি না, তোমরা ভালো করেছো। যাই হোক, এই টেক ইট ইজি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? একের সাথে তুই আমারে গুণ করলে আমি হব, একের সাথে তুই হাতিরে গুণ করলে হাতি হবে। তাহলে বল, ভর চেঞ্জ হয় না, কিন্তু কে চেঞ্জ হয়? ওজন কি হয়? ভর জীবাণু কি হয় না? কি চেঞ্জ হয়? এই নিজ দেখো একটা কথা লিখে নে, লেখ। চাঁদে গেলে ওজন 6 গুণ কমে, চাঁদে গেলে ওজন 6 গুণ কমে। দ্বিতীয় সূত্র প্রায় শেষের দিকে, আর পর আমাদের প্রায় আর 40% আছে, 60% শেষ। বলো, বলছি না ওজন চেঞ্জ হয়? চাঁদে গেলে তোর ভর কত হবে? তোর ভর 50 কেজি ধর, চাঁদে কত হবে? ক্লিয়ার? এটা পরীক্ষা আসছিল বলে এত চিল্লাচ্ছি। আর বল, ওজন কত হবে তাহলে? ওজন 6 গুণ, ওগুলো অঙ্ক আসবে না, খালি এটা মনে রাখবি, চাঁদে গেলে ওজন কয় গুণ কমে যায়? তাই আমরা চাঁদে ভাসতে পারি, হাওয়ায় উড়তে পারি, বুঝছো? আচ্ছা, এবার আসো পরের এমসিকিউ লেখো, ওটার পাশেই লেখো। মেরু অঞ্চলে জি, মেরু অঞ্চলে জি এর মান একটু বেশি হয়। জি মানে জানি কি? অভিকর্ষ ত্বরণ। লেখো, মেরু অঞ্চলে জি এর মান একটু বেশি হয়। আর বিষুবীয় অঞ্চলে, ওটার পাশে লেখো, মেরু অঞ্চলে বেশি হয়, বিষুবীয় অঞ্চলে কি হয়? কম হয়। মেরু অঞ্চল, পৃথিবীর কয়টা অঞ্চল আছে? 2 ভাগে, মেরু আর বিষুবীয়, তাই না? মেরু অঞ্চলে কার মান বেশি? জি এর মান। তাহলে ওজনও বেশি হবে। হ্যাঁ, মেরু অঞ্চলে জি বেশি হলে কে বেশি হবে? তাই না? আর বিষুবীয় অঞ্চলে কি কম? জি কম। আর জি কম হলে কে কম হবে? ওজন। লেখো, পৃথিবীর, তোকে যদি মাটির নিচে একদম মানে গাইতে ফেলাই, যারা ওই যে 1 গুণ 9.8 98 লিখছো, ওদেরকে মাটির নিচে ধর দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দিতে দিতে একদম মাটির কেন্দ্রে নিয়ে ফেললাম। কোথায়? কেন্দ্রে। তাহলে বলো, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। লেখো এমসিকিউ, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। এই পৃথিবীর কেন্দ্রে কার মান 0? তাহলে বলতো ওখানে ওজন কত হবে? জি যদি 0 হয়, ওজন কত? ঠিক আছে? পৃথিবীর ওটার মান আসবে না, আমি নিজেও জানি না, তুমি দেখে নিও। এই পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? তাহলে ওজন কত? মেরুতে জি বেশি, তাহলে কি বেশি?
বিষুবীয়তে জি কম, তাহলে কি কম? কারণ ওজন জিরে ছাড়া চলতে। এই হলো বিজ্ঞানী নিউটনের কয় নাম্বার সূত্র পড়া শেষ? দ্বিতীয় সূত্র পড়া শেষ। এবার চলে যাবো আমরা 3 নাম্বার সূত্রটা। কেউ বল নিয়ে আসতো? বল, ছোট বল, পিং পং বল। এই সেদিন একটা মেয়ের ব্যাগ থেকে বের হয়েছে, ওটা বুঝাইছিলাম পিং পং বল দিয়ে। বিজ্ঞানী নিউটনের কয় নাম্বার সূত্র বলো? কয় নাম্বার সূত্র বুঝবো রে? কয় নাম্বার সূত্র বলো? ওদের একটা থাপ্পড় মারি, ওদের একটা থাপ্পড় মারি, সম্মান দেখানোর জন্য আমাকে মারবে না, কিন্তু ওর মারার একটা ইচ্ছা হবে। বুঝেছো? এটার নামই কি? এটা কয় নাম্বার সূত্র? এটা 3 নাম্বার সূত্র। প্রত্যেক বলের প্রতিক্রিয়া বল আছে। ব্যাপারটা আমি আরো ভালো করে বুঝাই, আগে পণ্ডিতগিরি করো না। দেখো, এটা বল চিন্তা করো, এটা যেটা দিব এটা তো বল, বল না এটা? এই যে বল দিলাম, যাবে, আবার আসছে ফিরে, এটা ফিরে আসলো না? ওই দেয়াল আবার ধাক্কা দিছে, তাহলে যেটা দিলাম ওইটা ক্রিয়া বল, যেটা দিলাম ওটা কি বল? আর যেটা আসলো ওটা প্রতিক্রিয়া বল। এটাই বিজ্ঞানী নিউটনের কয় নাম্বার সূত্র? কয় নাম্বার সূত্র? তৃতীয় সূত্র। ক্লিয়ার এটুকু? দাঁড়াও, আগে না লিখতে পাগল হয়েও না। তো দেখো, যেটা দিলাম ওইটার দিক ছিল সামনে, এই যেটা আসলো ওইটার দিক উল্টা দিকে হলো না? এই দিক দুজনের একই আছে? মনে রাখবা, আমি যেটা দিছি যেটা আসলো সমান সমান, দুটো কি বল, দুইটা সমান, কিন্তু দিক আলাদা। কি আলাদা? একটার দিক সামনে, আরেকটার দিক এইদিকে উল্টা। এই যেটা গেল এটা সামনে, যেটা আসলো কি উল্টা আসলো না? তাহলে দিক আলাদা কিন্তু বল দুইটা সমান। লেখো, বিজ্ঞানী নিউটনের 3 নাম্বার সূত্র লেখো। লেখো, প্রত্যেক ক্রিয়া বলের প্রথমটা যেটা দেয় ওটার নাম কি? ক্রিয়া। লেখো, প্রত্যেক ক্রিয়া বলের সমান, এই বলছিলাম না সমান হবে না? সমান এবং বিপরীত। তুমি লিখতেছো আছে নোট করা, এর আগে ক্লাস করছিলা, আবারও করতে আসছো? হ্যাঁ না, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। ও আমার ক্লাস পছন্দ করে আসছে, ঠিক বলছি? আবার পাম মেরো না। আচ্ছা, প্রত্যেক ক্রিয়া বলের যেটা দিলাম ওটা কি বল? যেটা আসলো ওটা কি বল? তাহলে প্রত্যেক ক্রিয়া বলের সমান এবং বিপরীত, লিখছো কথাটা? প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া বল রয়েছে বা প্রতিক্রিয়া আছে। এটাই কয় নাম্বার সূত্র? একটা কথা বলছি না, ওখানে বিপরীত বলছি না, তার মানে দিকটা কি হবে? আলাদা। এই সংজ্ঞাটা লিখছো সবাই? লিখছো? দেখো তো, এফ মানে কি? বল। এই যেটা আমি দেয়ালে মারছিলাম ওইটা ধরে নিলাম 1 নাম্বারটা, প্রথমটা F1 লিখলাম। কি লিখলাম? এই যে রমণী আমার দিকে, এই দেয়ালে যেটা মারলাম ওটার নাম কি? F1। যেটা আমার কাছে ফিরে আসবে ওটা কি? দেখ, দুটো সমান সমান না? ওই বাংলা কথার ইংরেজি লিখতেছি, তুই যেটা বাংলা লিখছো ওটা ইংরেজি। প্রথমটার নাম কি? ক্রিয়া। F1 মানে যেটা আমি দিছিলাম এটার নাম কি? ক্রিয়া। আর যেটা আসছে এটা কি? বলছি না দুটো সমান সমান হবে, হয়েছে না সমান সমান? কিন্তু দিক কি বলছি? দিক আলাদা না? তাই তাই এটার পাশে কি দিব? একটা মাইনাস। এই মাইনাস মানে ঋণাত্মক না, এটা মানে বিপরীত দিক। তাহলে বিপরীত দিক বোঝানোর জন্য কি দিলাম? তুই যদি বলিস স্যার আমি এখানে না যদি এখানে দেই তাও হবে, এখানে দিলেও হবে। তবে প্রথমটাকে ধনাত্মক ধরবো আমরা, ধনাত্মক দিক, পরেরটা কি ধরবো? ঋণাত্মক। মানে ঋণাত্মক না তো উল্টা দিক, কি দিক? তাই বিজ্ঞানী নিউটনের ওই বাংলা কথা আর এটা কি কথা? ইংরেজি। F1 সমান সমান মাইনাস F2, বুঝলা? F1 সমান সমান কি? মাইনাস কেন দিছি? বিপরীত দিক বোঝানোর জন্য। ঠিক আছে? F1 হলো ক্রিয়া বল, F2 টা কি? তুমি যদি এগুলো কথাও না বুঝো বাবা, তোমাকে আবার সেই ক্লাস 1-2 তে ভর্তি হওয়া লাগবে, সত্যি কথা বললাম।
আচ্ছা, এবার আসো, বিজ্ঞানী নিউটনের 3 নাম্বার সূত্রটা বুঝলা? তাহলে যদি থাপ্পড় মারো, তোমারও সে থাপ্পড় মারার একটা ইচ্ছা জাগবে। ব্যাপারটা এরকমই, ইট মারলে কি খাইতে হয়? এটা নিউটনের কয় নাম্বার সূত্র? এবার লেখো। আচ্ছা, তাই বলে আবার এটা করিস না, রাস্তার ধারে প্রত্যেক দিন একটা মেয়ে ইফটিজিং করবি, ভাবিস না তোরে আবার পরের দিন ইফটিজিং করবে। হ্যাঁ করবে, জুতা পেটা করবে। তাহলে দুইটা মিলে কি হলো? এখানে নিউটনের কয় নাম্বার সূত্র? মজা করলাম ভাইয়া। ওকে, খেয়াল করো। এই বাস্তব উদাহরণ লেখো। বাস্তব উদাহরণ লিখবো না আমরা? নিউটনের 3 নাম্বার সূত্র বুঝছো, বাস্তব উদাহরণ লিখবো না? এই প্রথম উদাহরণটা লেখো, দেয়ালে বল নিক্ষেপ। লেখো বাস্তব উদাহরণ, 3-4টা লিখে দিব। 1 নাম্বার হলো দেয়ালে বল নিক্ষেপ। এটা কয় নাম্বার সূত্র? 2 নাম্বার লেখো, দেয়ালে বল নিক্ষেপ। এটা কয় নাম্বার সূত্রের উদাহরণ? করে লেখো। এই রাস্তায় হাঁটা, খেয়াল করো তো, আমার দিকে তাকাও। এই যে পায়ে যে বলটা দিলাম, এটা ক্রিয়া বল। কি বল? ক্রিয়া বল, ঠিক আছে। আচ্ছা, আর পিছনে যে পাটা উঠে গেল, মাটির কারণে উঠলো, এই কারণেই আমরা হাঁটতে পারি, ওটা প্রতিক্রিয়া বল। তাহলে লেখো রাস্তায় হাঁটা, এখানেও নিউটনের 3 নাম্বার সূত্র আছে। রাস্তায় হাঁটা, নিউটনের কয় নাম্বার সূত্র আছে? ক্লিয়ার। তারপর রকেট চলে, রকেট। রকেট বানাইছে জানোস কি দিয়ে? নিউটনের 3 নাম্বার সূত্র দিয়ে। রকেট জানোস কি বুঝাই ব্যাপারটা? রকেটের যে ফুয়েল আছে না, ফুয়েল যে ওখানে জ্বলতে থাকে, ওখানে ক্রিয়া বল তৈরি হয়, বিনিময় পিছন দিকে দেখো না ধোঁয়া বের হয় মনে হয়, ওটা আসলে পানির কণা, বুঝছো, পানি বের হয়। তো ব্যাপারটা হচ্ছে, ওখানে যে ধোঁয়াটা বের হয়, ওটা প্রতিক্রিয়া বল তৈরি হয়, এই কারণে রকেটটা কি যায়? সামনে যায়। দুটো কথা একসাথে লেখো, রকেট এবং জেট প্লেন। লেখো রকেট এবং জেট প্লেন কাকে মেনে চলে? 3 নাম্বার সূত্র মেনে চলে। রকেট এবং জেট প্লেন, খুব ইম্পর্টেন্ট উদাহরণ, এটা স্টার মেরে রাখো। তোমরা সবাই লিখেছো? ভেরি গুড, ইউ আর বোথ গুড গার্লস এন্ড বয়েজ। আচ্ছা, এবার দেখো, আমরা মোটামুটি কয় নাম্বার সূত্র পড়া শেষ? তাহলে বলছিলাম আমরা 3টা সূত্র পড়লে ক্লাস শেষ, আর ছোট ছোট 2টা টপিক আছে। দেখো, এই গত বছর যে প্রশ্নটা আসছে, নিউটনের 3টা সূত্র থেকে প্রশ্ন আসে নাই, বুঝছো? তাহলে এবার আসতে পারে, তবে এখান থেকে থাকবে গ্যারান্টি। তো ব্যাপারটা হচ্ছে, গত বছর আসছিল ঘর্ষণ বল থেকে। আমরা এখন একটু নতুন টপিকে ঢুকে যাই। টপিকটার নাম হলো ঘর্ষণ বল। এখন আমরা কি বুঝবো বলো? ঘর্ষণ বল নিয়ে বলবো। দেখো, আমি যা যা লিখবো দ্রুত লিখে ফেলবা, পরে বুঝাবো। আমরা এখন কাকে নিয়ে পড়বো? আবর্ত, কি লিখছি? তাহলে ঘর্ষণ বল কয় প্রকার? কয় প্রকার লিখলাম? এই 4টা কথা লিখছো সবাই? লেখার পরে নিজ দিয়ে স্টার মেনে লেখো। গতিকে বাধা দেয়। গতিকে কি দেয়? বাধা দেয়।
লেখো। ওই 4টা কথা লিখছো সবাই, তারপরে 2টা কথা লিখে নাও। ঘর্ষণকে নিয়ে 4টা কথা লিখছো শুরুতে, পরে কয়টা কথা লিখতে বলছি? একটা কথা লিখছি, এটি গতিকে বাধা দেয়। কাকে বাধা দেয়? আর এটাকে প্রয়োজনীয় ক্ষতি বলে। প্রয়োজনীয় ক্ষতি, এ আবার কেমন কথা? প্রয়োজনীয় ক্ষতি, এটা ব্যাখ্যা বুঝাবো। আচ্ছা, আগে 2টা বুঝে নেই, 2টা কথা কেন বলছে মনে রাখবা। একটা গাড়ির টায়ার চিন্তা করো, গাড়ির টায়ার খাস কাটা থাকে না? টায়ার কি একদম প্লেন থাকে? খাস কাটা না? ওই অটো রিক্সায় ভালো করে খেয়াল করো। আমি জানি আজকে ক্লাস থেকে বের হয়ে অনেকে অটো রিক্সার দিকে তাকাবো, দেখবে আসলে খাস কাটা থাকে কিন্তু। তাহলে গাড়ির টায়ারে কি কাটা থাকে? তোমার জুতার নিচে খাস কাটা নাই? ভালো করে বুঝো, দেখো তো খাস কাটা থাকার কারণটা হচ্ছে, খাস কাটা থাকলে রাস্তার সাথে তোমার ঘর্ষণ বাড়বে। কি হবে? আর জুতাটা বা টায়ারটা যদি একদম প্লেন হইতো, প্লেন, তাহলে কিন্তু ঘর্ষণ হইতো না, তখন রাস্তা কি হতো? দুর্ঘটনা ঘটতো। তাহলে বলো, খাস কাটা বা টায়ারের নিচে, জুতার নিচে খাস কাটা হয় কেন? যাতে রাস্তার সাথে তোমার কি বেড়ে যায়? ঘর্ষণ বেড়ে যায়। এই কারণে কি কাটা থাকে? খাস কাটা থাকলে ঘর্ষণ বাড়বে, তাই তুমি দুর্ঘটনায় পড়বা না, পড়ে যাবা না, গাড়িও ঠিকঠাক চলবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে ঘর্ষণ বাড়ানোর জন্য, ওই যে রাস্তার সাথে কার ঘর্ষণ হবে? চাকার। তাহলে ঘর্ষণ বাড়ানোর জন্য আমি কি কেটে দেই? খাস কেটে দেই। জুতাতেও কাটেও, ওই কোটাতেও, টায়ারেও, টায়ারেও খাস কাটি, কোথাও খাস কেটে দেয় আরেকটা, জুতায়। কেন? ঘর্ষণ কমানোর জন্য, বাড়ানোর জন্য? আচ্ছা, যদি ঘর্ষণ কম থাকতো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হইতো বেশি, বুঝছো? আচ্ছা, এটুকু ক্লিয়ার সবাই। এখন ব্যাপারটা হচ্ছে, লিখছে ঘর্ষণ বল গতিকে বাধা দেয়। কাকে বাধা দেয়? মনে রাখবা, যদি টায়ারে খাস কাটা না থাকতো তাহলে গাড়িটা আরো দ্রুত যাইতে পারতো, কিন্তু টায়ারে খাস কাটা আছে বলেই ওটা আস্তে আস্তে যাচ্ছে, তাহলে কিছুটা ক্ষতি হচ্ছে না? ভালো করে বুঝো, তেল বেশি পোড়াচ্ছে না। তাহলে ব্যাপারটা হচ্ছে, আবার বোঝাই, টায়ারে খাস কাটা আছে, দরকার আছে না? খাস কাটা না থাকলে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো। আর আরেকটা ব্যাপার আছে, যদি খাস কাটা না থাকতো, ধরো চাকাটা প্লেন, চাকাটা কি প্লেন, তখন গাড়ি আরো দ্রুত যাইতে পারতো। তাহলে খাস কাটা থাকার কারণে ঘর্ষণ বাড়তেছে, আর ঘর্ষণের কারণে গতি কি হচ্ছে? বাধা পাচ্ছে। গতি কি পাচ্ছে? বাধা পাচ্ছে। ক্লিয়ার এটুকু? দেখো, আমি দেখো এই ধরে নাও এটা গাড়ি, এটা প্লেন, প্লেন না এটা? এখান দিয়ে আমার গাড়িটা ভালোই যাচ্ছে, তাই না? এখানে কি বেশি বাধা পাচ্ছে? এখানে কারণ কি নাই? খাস কাটা নাই, কি নাই? তাহলে বলো, খাস কাটা না থাকলে ঘর্ষণ কমে যায়, কি হয়ে যায়? তখন দ্রুত যাওয়া যায়। কি যাওয়া যায়? দেখো তো, এখান থেকে বেশি যাওয়া যাবে, কারণ এখানে অনেক খাস কাটা আছে না? অর্থাৎ খাস কাটা থাকলে তুমি বেশি গতিতে আগাইতে পারবা না। খাস কাটা মানে তো ঘর্ষণ, ব্যাপারটা বুঝো নাই? তাহলে ঘর্ষণ গতিকে কি দিল? বাধা দিল না? গতিকে কমিয়ে দেয়। ঘর্ষণ সবসময় গতিকে কি করে দেয়? কমিয়ে দেয়। ক্লিয়ার? আবার এই ঘর্ষণ না হলেও ক্ষতি, তাই ঘর্ষণকে বলা হচ্ছে প্রয়োজনীয় ক্ষতি। একদিক থেকে উপকার করে, আবার একদিক থেকে কি দেয়? অপকার করে। তোমার গতিকে কমাই দিল, এটা কি হলো? তোমার ক্ষতি হলো। কিন্তু তুমি আবার দুর্ঘটনা থেকে বাঁচলা, এটা কি করলো? উপকার করলো। তাহলে ঘর্ষণ বল আমাদের উপকারও করে, অপকারও করে, তাই ঘর্ষণ বলকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতি। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, আর এটি গতিকে কি বাড়ায় দেয় না কমায় দেয়? ঘর্ষণ বল গতিকে বাড়াবে না কমাবে? কমায় দিবে না? এই বলতো, এখানে ঘর্ষণ বেশি, এখানে ঘর্ষণ বেশি না? এখানে বোর্ডের উপরে না? এখানে ঘর্ষণ বেশি, কারণ এগুলা খাঁজ কাটা, তাই না? এই ঘর্ষণ বেশি হলে গতি কমতেছে না? গতি তো কমতেছে, অর্থাৎ ঘর্ষণ বেশি হলে গতি কি হয়ে আসে? তাই তো বলছি, এটি গতিকে কি দেয়? বাধা দেয়। তাহলে ঘর্ষণ যত বাড়াবা গতি তত কমবে। ব্যাপারটা বুঝলা? আর তুমি যদি ঘর্ষণ কমায় দাও তাহলে গতি বেড়ে যায়। ক্লিয়ার এটুকু? যাই হোক, তাহলে ঘর্ষণকে আমরা দুইটা নামে ডাকতেছি। এটিকে বলা হয় বাধা দানকারী বল। কি বল? আবার এটাকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতি। এটা দরকারও আছে, আবার বেশি হলেও ক্ষতি। এই আমার জুতা জীবনে একটা কিনলেই হইতো যদি ঘর্ষণ না থাকতো। এই ঘর্ষণ আছে বলে জুতার নিচে কি ক্ষয় যায়? সোল বলে হয় না? ওটা ক্ষয় যায়।
ক্ষয় যাওয়ার কারণে তোমাকে আবার 1 বছর পরে 5 মাস পরে কি কিনতে হয়? যদি ঘর্ষণ না থাকতো তাহলে জীবনেও তলি কি যেত না, ক্ষয় যেত না। রাস্তার সাথে তোমার জুতার ঘর্ষণ হইতে হইতে জুতা কি যায়, ক্ষয় যায়। বুঝছো? তাই তোমাকে নতুন জুতা কিনতে হয়। তোমার ক্ষতি হইল না। আর যদি ঘর্ষণ না হইতো, একবার এইদিকে পড়তা আবার এইদিকে পড়তা, তাহলে তো আরো ক্ষতি হইতো। আশা করি পুরো ব্যাপারটা বুঝছো। এইটুকু সবাই ক্লিয়ার? এই ঘর্ষণ বল কয় প্রকার? দেখো, স্থিতি ঘর্ষণটা সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে কি? স্থিতি ঘর্ষণটা শক্তিশালী। এর উদাহরণ দিব একটা। দেখো, স্থিতি ঘর্ষণ সবচেয়ে কি শক্তিশালী। দেখো, একটা দেয়ালে পেরেক মারি, এই যে দেখো ছোট ছোট পেরেক মারা আছে না, এই যে পেরেক গুলা, তুমি এগুলোকে কাটা বলো, কাটা মারা আছে না, বা পেরেক মারা আছে। তো দেয়ালে যে পেরেক মারছি বা কাটাটা মারছি, তুমি টেনে তুলতে পারবে এখন? তাহলে দেয়ালটা কেন আটকে আছে, মানে ওই ইটা কাটাটা কেন আটকে আছে? দেয়ালের সাথে আটকে আছে না, ওখানে একটা ঘর্ষণ হচ্ছে, তাই কি আছে, আটকে আছে। আমার দুইটা হাতের আঙ্গুল দেখো, খেয়াল করো। দেখো আমি টানতেছি, তাও খুলতেছে না। ব্যাপারটা হচ্ছে এখানে ঘর্ষণ হচ্ছে। কি হচ্ছে? ঘর্ষণ হচ্ছে। আচ্ছা, এটা থেমে আছে না একদম, তাও খুলতেছে না, তাহলে কি ঘর্ষণ? স্থিতি। স্থিতি মানে থেমে থাকা। তাহলে থেমে থাইকে যে ঘর্ষণ হয়, এটা কি ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। দেয়ালে যে পেরেকটা মারছি, পেরেকটা কি বের হচ্ছে? ওটা আটকে আছে। কেন আটকে আছে? এরকম স্থিতি ঘর্ষণে। ওটা কি নাড়াচাড়া করতেছে? তাহলে দেয়ালে পেরেক মারলে সেটা আটকে থাকে কোন ঘর্ষণের কারণে? এবং এটা চাইলে চাইলে তুমি টাইনে তুলতে পারবা হাত দিয়ে? এটা তুলতে গেলে ওই যে বিভিন্ন যন্ত্রপাতি লাগে, তোলা যায়। ব্যাপারটা হচ্ছে তাহলে ওইটা কিসের উদাহরণ হলো? দুইটা হাত এভাবে ধরে এক জায়গায় রেখে দাও, এটা কি ঘর্ষণ? ক্লিয়ার? আচ্ছা, তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, ভালো করে বুঝো। তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার জুতার সাথে নিচের মেঝের যে ঘর্ষণটা হচ্ছে, এটা কি ঘর্ষণ? তুমি যখনই থেমে আসো, যার সাথে ঘর্ষণ হবে সেটা কি ঘর্ষণ? তবে চলাচল করা যাবে না, থেমে থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে দেয়ালে পেরেক কি চলে না থেমে থাকে? তাহলে ওটা কি ঘর্ষণ? ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে লেখো, ওইটা উদাহরণ লিখে নাও। দেয়ালে পেরেক মারা। দেয়ালে পেরেক মারা কিসের উদাহরণ? ওইটুকু ক্লিয়ার সবাই? এই তুমি দাঁড়াও। হিজাবের ওখানে পিন মারছো না? পিনটা তোমার হিজাবের সাথে কি আছে, লেগে আছে। পিন কি নড়তেছে? অনেক জায়গায় যাচ্ছে, ওর হাত পা আছে। তাহলে ওটা কি ঘর্ষণ হচ্ছে ওখানে? ক্লিয়ার? আর যত প্রকার ঘর্ষণ আছে, সবচেয়ে শক্তিশালী ঘর্ষণ কোনটা? গতবার এটা আসে না, এটা আসছিল। লেখো, আবর্ত ঘর্ষণটা সবচেয়ে দুর্বল। আবর্ত ঘর্ষণটা সবচেয়ে দুর্বল, এটা পরীক্ষা আসছিল গতবার। আবর্ত ঘর্ষণটা সবচেয়ে কি বলো? বসো তুমি। আবর্ত ঘর্ষণ সবচেয়ে কি গো? সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল। আবর্ত ঘর্ষণ তাহলে বুঝতে হবে না? এই আবর্ত মানে ঘোড়া। আবর্ত মানে কি? ঘুরতে থাকা। ওই ঘোড়া না, ঘুরতে থাকা। দেখো, একটা সাইকেল চালাই, সাইকেলের চাকার সাথে, চাকা কি থেমে থাকে না, ঘুরে? আবর্ত মানে তো ঘোড়া। তাহলে সাইকেলের চাকার সাথে রাস্তার একটা ঘর্ষণ হবে না? এটা কি ঘর্ষণ? আবর্ত। ঘুরতে ঘুরতে যেটা হয়, ঘুরতে ঘুরতে যেটা হয়, ওটা কি ঘর্ষণ? তাহলে তাহলে দেখো তো, এটা কি ঘর্ষণ? এটা কি ঘর্ষণ? এখন এই যে চলতেছে না, এই রুটি দিয়ে ই করো না, বেলনা, ওটা কি ঘর্ষণ? রুটির সাথে বেলনের ঘর্ষণটা কি হবে? ওই যে ঘুরতে ঘুরতে হয় না? তাহলে আবর্ত ঘর্ষণ ব্যাপারটা বুঝলা? এই ঘর্ষণ কি অনেকক্ষণ ধরে থাকে না, একটু সময়। ধরো এখানে হচ্ছে, আবার এখানে চলে যাচ্ছে, এক জায়গায় কি অনেকক্ষণ থাকে? তাই এটাকে দুর্বল ঘর্ষণ বলি আমরা। ঠিক আছে? তাহলে লেখো, দুর্বল ঘর্ষণের উদাহরণ কি? চাকা এবং রাস্তা। চাকা এবং রাস্তার ঘর্ষণ। তাহলে আবর্ত ঘর্ষণ ব্যাপারটা বুঝলা? এই রুটি আর বেলন আসলে পারবা না, ওটা কি ঘর্ষণ? অর্থাৎ ঘুরতে ঘুরতে যেটা হয়, ঘুরতে ঘুরতে যেটা হয়। গুড। পরেরটা কি লিখছি? অর্থাৎ যে ঘর্ষণ তোমার গতিকে থামাবে, যে ঘর্ষণ তোমার গতিকে কি হবে? থামিয়ে দিবে। যে ঘর্ষণ তোমার গতিকে একবারে থামিয়ে দিবে। খেয়াল করো তো, একটা সাইকেল চালাও, সাইকেল চালাতে গেলে ব্রেক মারি না আমরা? এই ব্রেক মারলে এবার রাস্তার কথা হবে না, রাস্তার কথা বাদ, চাকা আর ব্রেক। এই ব্রেক চাকাকে কি করে? থামায় দেয় না?
তাহলে গতিকে থামাইলো না। তাহলে গতি ঘর্ষণের উদাহরণ কোনটা হবে? চাকা এবং ব্রেক। লেখো, তাহলে উদাহরণটা লিখে নাও, চাকা এবং ব্রেক। যেটা গতিকে থামিয়ে দেয়, যেটা গতিকে কি করে দেয়? এবার দেখো, আর লাস্ট কি ঘর্ষণ? এই প্রবাহী কথাটার মানে হলো বাতাস আর পানি, মনে থাকবে। বাতাস আর কি? কথাটা পানি লিখবা না, বাতাস আর তরল। বাতাস আর কি? অর্থাৎ বায়ু আর তরল। আগে এই কটার মানে লিখে নাও। প্রবাহী মানে কি বলো? বাতাস আর তরল। আগে লেখন, বুঝাচ্ছি। এটা মানে প্রবাহী। প্রবাহী মানে যারা চলতে পারে। কি হতে পারে? এই বাতাস বয়ে চলে না, এই পানি বয়ে চলে না, তাই এদেরকে বলা হয় প্রবাহী পদার্থ। কি পদার্থ? এবার এখানে ঘর্ষণ কোন জায়গায় দেখো। এই আমি সাঁতার কাটি, ধরো, তখন সাঁতার কাটি, আমার বুকের সাথে কার ঘর্ষণ হবে? তাহলে যেখানে পানি আর বাতাস দেখবা সেটাই প্রবাহী। যেখানে পানি আর কি দেখবা? ধরো আমি একটা কেরোসিনের সাগরে নামলাম। কার সাগর? না না না, মধুর সাগর। এই বেটা, মধুর সাথে আমার বুক, এই কোন দিকে মনোযোগ? হ্যাঁ, না, তুমি ওইদিকে তাকাইছিলে। কি বলছি বলো তো? আমি কোথায় নামছিলাম একটু আগে? নদী আর সাগরে? মধুতে নামছিলাম রে বেটা। প্রথমে নামছিলাম কেরোসিন, ভাল লাগে নাই, কোথায় নামছি পরে? মধু। এই মধু তরল না? তাহলে এই মধুর সাথে যদি আমার বুকের ঘর্ষণ হয়, তাহলে ওই সাগরে সাঁতার কাটতেছি ধরো, তাহলে মধু তো একটা প্রবাহী পদার্থ, তাই না? তরল বলছি না পানি বলছি? কেরোসিন হলেও চলতো, বুঝো নাই? পানি হলেও চলতো, তরল মানে যে এটার যে কোনো একটা। তাহলে ধরো আমি একটা তরলের মধ্যে সাঁতার কাটতেছি, বুকের সাথে আমার যে ঘর্ষণটা হবে, এটা কি ঘর্ষণ হবে? কারণ আমার কারণে হলো না, পানির কারণে। ক্লিয়ার এটুকু? আবার দেখ, আবার একটা প্যারাশুট দিয়ে নিচে নামতে দেখছো, প্যারাশুটের সাথে কার ঘর্ষণ হয়? বাতাস। ওটাও কি ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ। তাহলে তুমি একটা উদাহরণ লিখে নাও, সাঁতার কাটা, প্যারাশুট দিয়ে চলা, এগুলো কি ঘর্ষণ? প্রবাহী। কারণ ওখানে কে কে আছে? একটাতে আছে বাতাস, আরেকটাতে কি আছে? পানি। তাহলে এই হলো আমরা ঘর্ষণ বল পড়ে ফেললাম। এই 11:30 ক্লাস শেষ করবো। কারো কোনো সমস্যা আছে? ক্ষুধা লাগছে কারো? লাগছে? আরে শোনো, আর দুটো কথা বলি, মুখে মুখে বলবো, পারলে তুমি লিখে নিতে পারো। একটা এখন আমরা নতুন একটা ছোট আলোচনা করবো, এটার নাম হলো স্পর্শ আর কি বল? অস্পর্শ। স্পর্শ আর কি? এই ভয় পাইস? ওর মাথার সাথে আমার হাতের যে ঘর্ষণটা, এটাই স্পর্শ হয়েছে না? তবে এখানে কিন্তু আমাদের ঘর্ষণ হচ্ছে, তাই না? তো ঘর্ষণ বল একটা স্পর্শ বল না? টাচ করতে হয়েছে না ওর মাথায়, আমাকে টাচ করতে হলো না? তাহলে স্পর্শ বলের তুমি বেশি কিছু লিখবা না, যে বলটা স্পর্শ দিয়ে তৈরি হয়, কি দিয়ে? এটাও লিখে নিচ্ছে, দেখ, এটাও লিখে নিচ্ছে। আরে বেটা, স্পর্শ মানে তো টাচ করতে হবে। তারপর এত তোরা রোবটের মতো হয়েছে, তোরা সবাই রোবট। মানে আসলে তোদের আর এর জন্য অনেকে শিখতে পারছ, যারা দুর্বল তোরা কি করস, যা পড়ায় তাই শিখ। আগে তোর শুন ভালো করে, স্পর্শ মানে টাচ করতে হবে, এটা আবার লিখতে হবে কেন? স্পর্শ বল, ক্লিয়ার? স্পর্শ বলটা বুঝছো? টাচ করতে হবে, ঠিক আছে? ওর গালে একটা থাপ্পড় মারলে একটা বল হবে না ওখানে? স্পর্শ বল। বাট একটা ঘর্ষণ হবে, কি হবে? তাহলে বলো তো, স্পর্শ বলের সেরা উদাহরণ কোনটা? ঘর্ষণ বল। বলো না ঘর্ষণ বল না? হাততালি দাও, এটাও ঘর্ষণ। তারপর একজনকে তুমি গালে সুন্দর করে একটু মালিশ করে দাও, এটাও কি ঘর্ষণ? মাথার চুল টাইনাতে ছিঁড়ে ফেলো, ওটাও ঘর্ষণ। ব্যাপারটা হচ্ছে, তাহলে স্পর্শ বলের একটা সেরা উদাহরণ কি? তুমি এই কথাটা লিখে নাও যে স্পর্শ বলের একটি উদাহরণ হলো ঘর্ষণ বল। কারণ ঘর্ষণ হতে গেলে কি লাগবে? টাচ লাগবে না? গুড বয়। এই তুমি লেখো না কেন? তোমার হাতে লেখা কিন্তু ভালোই আছে। বলো, স্পর্শ বলের একটা সেরা উদাহরণ কি? আচ্ছা, এবার আসো, অস্পর্শ বল আছে না?
অস্পর্শ বলের উদাহরণ, অস্পর্শ মানে কোনটা, যেটা স্পর্শ করা। লেখো, অস্পর্শ বলের উদাহরণ হলো মহাকর্ষ বল। কেন এটাকে অস্পর্শ বললাম আমি বুঝাবো। অস্পর্শ বলের উদাহরণ কি বলো? মহাকর্ষ বল। অস্পর্শ মানে স্পর্শর বাইরে কোনটা হয় তাহলে? অস্পর্শ। অস্পর্শ বলের উদাহরণ কোনটি? মহাকর্ষ বল। কেন এটা অস্পর্শ পরে বুঝবা, একটু পরেই। কারণ এখানে টাচ করতে হয় না, কি করতে হয় না। আর স্পর্শ মানে কি? এই এবার চলে যা, লাস্ট টপিক আজকের ক্লাসের শেষ, সেটা হচ্ছে মৌলিক বল। কি বলবো আমরা এখন? ঘর্ষণ বল কয়টা ছিল? 4টা। ঘর্ষণ বল কয়টা ছিল? 4টা। করে নিবা বাসায়। আর বুঝাই দিলাম কোনটা কি রকম। আর এখন পড়বো আমরা মৌলিক বল। মৌলিক অভিকর্ষ বলটা অস্পর্শ, বুঝাচ্ছি আমি, সামনে যাই। শোনো, এই মৌলিক বল কয়টা? মৌলিক বল কয়টা? লিখে ফেলো, মৌলিক বল না, এটা লাস্ট টপিক আজকের। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে মৌলিক বল কয়টি? আমরা ছোটবেলায় দুর্বল থাকি, ধীরে ধীরে কি হই? সবল হই। তো আমি বলগুলো এখানে ক্যাটাগরি আছে, বুঝছো? মৌলিক বল কয়টা? 4টা। তো এদের মধ্যে সবার আগে যেটা লিখবো এটা সবচেয়ে দুর্বল, আমি সিরিয়াল করে লিখবো। তাহলে সবার শেষে যেটা লিখবো কি হবে? আমাকে যেন বলা না লাগে। হ্যাঁ, একটু লিখে ফাঁকা রাখবা, কারণ 2-3 করে লাইন লিখতে হবে প্রত্যেকটাকে নিয়ে। হ্যাঁ, ওই পৃষ্ঠা হয়ে যাবে তোমার। হ্যাঁ, দেখো, প্রথমে লিখবা মহাকর্ষ বল। কি লিখবা? একটু আগে একটা উদাহরণ দিলাম না, অস্পর্শ। এটা এখনই বুঝতে পারবে কেন অস্পর্শ। মহাকর্ষ বল একটা মৌলিক বল। কয়টা মৌলিক বল? এটা 1 নম্বরে লিখছি, তার মানে এটাই সবচেয়ে কি দুর্বল বল। এই হাসতেছো কেন? বানান ভুল হইছে। 2 নাম্বার। 2 নাম্বার লিখবা দুর্বল নিউক্লিয় বল। কি লিখবা? দুর্বল বানান বল, বসে বল। হ্যাঁ, এটা বাংলা ক্লাস থেকে আমি শিখেছি, তুমি কি জানো? বসো। আসলে জ্ঞানের শেষ নাই। আমি মাঝে মধ্যে ইউটিউবে তোমাদের বাংলা ক্লাস আমি নিজে দেখি, আমার জ্ঞান চর্চার জন্য। বাংলা ক্লাস দেখি, ইংরেজি ক্লাস দেখি, অনেক ক্লাসই দেখি। বুঝো জিনিসটা, যে বিষয়ে তুমি পণ্ডিত না, আমি পণ্ডিত নই বিষয়ে, তাই আমি তাও ক্লাসগুলো দেখি, যাতে করে আমার জ্ঞান বাড়ে। কারণ আমারও সামনে চাকরি বাকরি আছে, দরকার আছে। তো তুমি তুমি ভাইবো না বাংলা ইংরেজি এগুলো তোমাকে ছাইরা দিবে তোমার জীবনটাকে। নার্সিং এর চান্স পাইলাম, বাংলা ইংরেজি বাইসে গেলাম, শান্তি। পরে 4 বছর পরে চাকরি নিতে যাবা সরকারি, আবার বাংলা, আবার ইংরেজি, তখন বুঝবি বেটারা তোরে ছাড়বে না, তোরে ছাড়বে না। আবার তুই বড় হবি, বাচ্চা কাচ্চা হবে, ও জিজ্ঞাসা করবে আব্বু দুর্বল বানানটা শিখাইয়া দাও। এই মহাকর্ষ বল আর কি? দুর্বল বল। এই দুর্বল কি লিখছি? দুর্বল নিউক্লিয় বল। আস্তে আস্তে সবল হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে? তারপরেরটার নাম হলো তড়িৎ চৌম্বক বল। কি? আর 4 নাম্বার হলো সবল নিউক্লিয় বল। কি? ওর নামের মধ্যে দেওয়া আছে, ও সবচেয়ে শক্তিশালী। সবল নিউক্লিয় বল। সবল কয়টা মৌলিক বল বলছি? কয়টা মৌলিক বল? দেখো, মহাকর্ষ বলটা আগে বুঝে নাও। মহাকর্ষ বলটা কোনো সংজ্ঞা টঙ্গা লিখবে না। মহা মানে মহাবিশ্ব। মহা মানে কি? মহাবিশ্ব মানে এই ঘর, পুরো পৃথিবী সহ যা আছে, ও দক্ষিণ উত্তর যা আছে, যেদিকে যে দুচোখ যায় সবই মহাবিশ্ব। সবই কি? তুমি যা দেখো না এখনো সেটাও কি? মহাবিশ্ব। ব্যাপারটা হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো 2টা বস্তুর মধ্যে কি যে বল কাজ করে তাকে বলা হয় মহাবিশ্বের
যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বল কাজ করে, যে আকর্ষণ বল কাজ করে, কি বল? ওটার নাম কি? আমি সহজ করি তোমাকে ব্যাপারটা। ওই যে চাঁদ আর এই যে পৃথিবী কত দূরে আছে না? এই একজন আরেকজনকে টাচ করতেছে, স্পর্শ করতেছে, তাও তাদের মধ্যে একটা আকর্ষণ হচ্ছে। এটাই কি বল? তোমার কানের দুল আর এই পাশের কানের দুল, এটাও একটা বস্তু, এটা একটা কি? এই কানের দুল আর এই কানের দুল এক জায়গায় আছে? এই কানের দুলের সাথে এই কানের দুলের কি বল? আকর্ষণ হচ্ছে একটা, তুমি জানো না সেটা হচ্ছে, সেটার নাম কি? মহাকর্ষ বল। সেটার নামও কি? এই কানের দুল আর এই কানের দুলের বলের নামও কি? তাহলে আমি বলছি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে কি বলে? কিন্তু এই বলটা বোঝা যায় না, কি হয় না? বোঝা যায় না, তাই এটা সবচেয়ে দুর্বল, তাই এটা সবচেয়ে ক্লিয়ার, এটুকু কথা। এবার আসো, এটা কি তাহলে স্পর্শ করা লাগে? তাহলে এবার বুঝছো এটাকে কেন অস্পর্শ বল বলছিলাম, কারণ এই বলটা হইতে গেলে স্পর্শ করার দরকার নাই। ঠিক আছে? এই তুই আরো যে বসে আছো, কোন আকর্ষণ আছে তোদের মধ্যে? কাজ করছ কিন্তু আকর্ষণ আছে, এটা কি বল? ক্লিয়ার? আমার সাথে, আমার ঘুড়ির সাথে ওর একটা কি হচ্ছে? আকর্ষণ হচ্ছে, কিন্তু আমি আরো বুঝতেছি না, এটাও কি বল? তাহলে মহাকর্ষ মানে যে যে কোনো দুইটা বস্তুর মধ্যে কি? আকর্ষণ। তাহলে মহাকর্ষ বল কি জীবনে বিকর্ষণ হবে না আকর্ষণ? কিন্তু এই বলটা কি বোঝা যায়? মনে হয় কিছুই না, এখানে বল বোঝা যাচ্ছে, কিন্তু ওর আর আমার মধ্যে একটা আকর্ষণ হচ্ছে, তাই এটাকে সবচেয়ে দুর্বল বল বলা হয়। কি বলা হয়? তাহলে বলো, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কি বল তাহলে? এটা কি বিকর্ষণ করে জীবনে? কিন্তু আকর্ষণটা এতটাই কম যে তাই এটাকে বলা হয় দুর্বল। কি বলা হয়? বুঝতে পারছো সবাই? কিন্তু এইটা কি শুধু তোমার তোমার আর আমার মধ্যে থাকবে, নাকি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে? সারা মহাবিশ্বে ছড়িয়ে যাবে। তাই এর বিস্তৃতি ব্যাপক, বা এর বিস্তৃতি মানে সীমা, কি বলো? সীমা মানে এটা অনেক দূর পর্যন্ত কাজ করে, শুধু তোমার ঘরেই কাজ করবে না, অনেক দূর পর্যন্ত। চাঁদ কোথায়, পৃথিবী কোথায়, অনেক দূরে না? তাও তাদের মধ্যে কি হচ্ছে? তাহলে অনেক দূরে থেকেও কি হতে পারে? আকর্ষণ হতে পারে। তাহলে এটার নাম কি? মহাকর্ষ বল। তাহলে দেখো তো, দুর্বল হলেও এটা অনেক দূর পর্যন্ত কাজ করে, তাই না? তাই এর পাল্লা ব্যাপক, এর পাল্লা হচ্ছে অসীম। পাল্লা মানে অনেক দূর, বুঝছো? তাহলে এর পাল্লা কি বলো? অসীম। তাহলে মহাকর্ষ বল নিয়ে এতক্ষণ ধরে যা বললাম ওটা লিখবো আমি, দেখো 1 নাম্বার লিখবা সবচেয়ে দুর্বল বল। সবচেয়ে কি বল? দুর্বল। এটা বুঝছো সবাই? সবচেয়ে দুর্বল এই কথাগুলো খালি লেখো, সবচেয়ে দুর্বল লিখছো এটুকু। এটা জীবনে বিকর্ষণ করবে না, খালি আকর্ষণই। তাহলে পরের পয়েন্ট লেখো, এটা আকর্ষণ ধর্মী। কেউ বা কানের দুল হাতাচ্ছে, দেখতেছে আসলে কি আকর্ষণ হচ্ছে? হ্যাঁ, তোমার কানের এই পাশের সাথে এই পাশেরও কি হচ্ছে? একটা আকর্ষণ হচ্ছে, কিন্তু সেটা তুমি বুঝতেছ না, কারণ এটা অনেক দুর্বল। এটা অনেক দুর্বল। তাহলে বলো, মহাকর্ষ বল কি সবচেয়ে দুর্বল বল? এটা আকর্ষণ ধর্মী। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এর পাল্লা কি? পাল্লা তোমার ঘরে না অসীম? লেখো, এর পাল্লা অসীম। এর পাল্লা বলো। পাল্লা মানে কি? দাড়ি পাল্লা? পাল্লা মানে দূরত্ব, কত দূরে কাজ করে, অনেক দূর পর্যন্ত। ঠিক আছে? তোমার বুঝতে পারছো? কানের দুল থেকে শুরু করে একবারে মঙ্গল গ্রহ পর্যন্ত, আরো দূরে, আরো দূরে, যত দূর যায় শেষ নাই। এই খেয়াল করে বা, এই 3টা কথা লিখছো, মনে রাখবা মহাকর্ষ বলকেই আমরা অভিকর্ষ নামে ডাকি। কি নামে ডাকি? তাহলে উপরে ছোট্ট করে লিখে রাখো, অভিকর্ষ। মহাকর্ষ বলকে কি নামে ডাকা যায়? কারণটা বলি। অভি মানেই মাটি, অভি মানে কি? বা পৃথিবী, বাকি। তাহলে এবার যদি পরীক্ষা একটু ঘুরে আসে, চাঁদ আর পৃথিবী, এটা এমনিতে কি বল? মহাকর্ষ। কিন্তু এটাকে কি আমি অভিকর্ষ বলতে পারবো না এখন? কারণ এখানে কে আছে? পৃথিবী। মনে রাখবা, পৃথিবী থাকলেই সেই নামটা চেঞ্জ হয়ে যায় কি? অভিকর্ষ। তাহলে বলো, একটা আম আর কাঁঠাল গাছ, আমের সাথে কাঁঠালের যে আকর্ষণ হচ্ছে,
এটা কি অভিকর্ষ হবে? কারণ এখানে কি মাটি আছে, তাহলে এটার নাম মহাকর্ষ। এটার নাম কি? কিন্তু আমার আমার নিচের মাটি কি কি আকর্ষণ? এটাকে আমি অন্য নামে ডাকতেছি। এটা কিন্তু এক ধরনের মহাকর্ষ, বাট এটাকে আমি কি নামে ডাকতেছি এখন? কেন অভিকর্ষ নামে ডাকলাম? কারণ এখানে কি আছে? মাটি আছে। যেখানেই মাটি বা পৃথিবী থাকবে সেখানে ওটার নাম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অভিকর্ষ। তাহলে অভিকর্ষ বল কি আলাদা কোনো কিছু? ওটা তো এক ধরনের মহাকর্ষ। ওটা এক ধরনের কি? মহাকর্ষ। বুঝতে পারছো সবাই? আচ্ছা বলো তো দেখি, তোমার কলম আর খাতার মধ্যে এটা কি? তুমি বলো, বসে বলো। মহাকর্ষ। এটা অভিকর্ষ কখন হবে? একটা উদাহরণ দিয়ে বুঝাও। এটা এটা দিয়ে বানাও, উদাহরণ দিয়ে বানাও। কলমের সাথে কার আকর্ষণ হচ্ছে? মাটির। ওইটা কি হবে তাহলে? তখন ওটা হয়ে যাবে অভিকর্ষ। মানে মাটি আসলেই নাম কি? আর মাটি না থাকলে? পারবা সবাই? গুড। আচ্ছা এবার আসো, আমরা এবার পড়বো দুর্বল নিউক্লিয় বল। কি বল? এইটা আবার এটা থেকে একটু শক্তিশালী। এটা থেকে কি সবচেয়ে শক্তিশালী কোনটা? আচ্ছা দেখো, তুমি দুর্বলটা আগে বুঝবা না, তুমি আগে সবলটা বুঝে নাও। সবল নিউক্লিয় বলটা সবচেয়ে কি? তাহলে সবচেয়ে দুর্বল কোনটা আর সবচেয়ে শক্তিশালী কোনটা? আর এরা হলো মাঝামাঝি, সিরিয়াল অনুসারে লিখছি। দেখো, সবল নিউক্লিয় বলটা পরমাণু পড়ি না আমরা সবাই, পরমাণু। তুমি কি জানো একটা পরমাণুর বাইরে বিভিন্ন কক্ষপথ থাকে? জানো তো এটা? আমি লাস্টের দিকে কোন একটা ক্লাসে শিখাই দিব এগুলা, বুঝছো? আজকে তো বিস্তারিত বলবো না। একটা পরমাণুর ভেতরে থাকে নিউক্লিয়াস। কি থাকে? এই কালো অংশটার নাম কি বলো? আগে আগে বুঝো বাবারা, লিখতে পাগল হয়েও না। নিউক্লিয়াস। পরমাণুর ভেতরে কি থাকে? আমি যে জিনিসটা আঁকাইছি এটার নাম পরমাণু। এটার নাম কি? আচ্ছা, তাহলে এই পরমাণুর ভেতরে কি থাকে? আচ্ছা, এই পরমাণুর ভেতরে থাকে নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে PRN, অর্থাৎ প্রোটন আর নিউট্রন। পরে কোনো একটা ক্লাসে বিস্তারিত আরো ভালো বোঝাবো। তুমি খালি মনে রাখো পরমাণুর ভেতরে কে থাকে, আর এগুলোকে বলা হয় কক্ষপথ। কি বলা হয়? তো এই নিউক্লিয়াসের ভেতরে আবার কে থাকে? PRN, অর্থাৎ প্রোটন আর কে? প্রোটন আর আর এরা দুইজন একসাথে থাকতে পারে এই সবল নিউক্লিয় বলের কারণে। তাহলে সবল নিউক্লিয় বলের কারণে কার জন্ম হইল? নিউক্লিয়াসের। তাহলে নিউক্লিয়াসের ভেতরে পরমাণুতে খালি চোখে দেখা যায় না, সেই পরমাণুর ভেতরে থাকে কে? নিউক্লিয়াস। তার ভেতরে থাকে কোন কোন বল? সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বল কি সারা পৃথিবীতে থাকবে না? অল্প জায়গায়, ছোট্ট জায়গায়, তাই না? কার ভেতরে? পরমাণুর ভেতরে। আমার আর তোর মধ্যে এইভাবে না, ওটা তো মহাকর্ষ। তাহলে ছোট্ট একটা পরমাণুর ভেতরে, ছোট্ট একটা পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের মধ্যে কোন বল থাকবে? ক্লিয়ার এটুকু? আবার বলি, পরমাণুর ভেতরে কে আছে? নিউক্লিয়াসের ভেতরে কারা কারা থাকে? প্রোটন আর নিউট্রন। ধরে নে স্বামী স্ত্রী। প্রোটন আর নিউট্রন কি? ওরা দুইজন সারা জীবনই সংসার করবে, জীবনেও ভাঙবে না। জীবনেও ওরা, ওদের সংসার ভাঙলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওদের সংসার ভাঙলে কে ধ্বংস হয়ে যাবে? তো ব্যাপারটা হচ্ছে ওদের সংসার টিকে আছে কোন বলের কারণে? তো তুমি সবল নিউক্লিয় বলে দুই চারটা কথা লিখবা। লেখো, সবল নিউক্লিয় বল থাকে নিউক্লিয়াসের মধ্যে। সবল নিউক্লিয় বল থাকে কোথায়? আগে কথাটা লেখো। সবল নিউক্লিয় বল থাকে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। ক্লিয়ার? নিউক্লিয়াসের মধ্যে লিখছো এটুকু। নিউক্লিয়াসের মধ্যে যেন কারা কারা থাকে? তাহলে পরীক্ষায় যদি দেখো, পরীক্ষা যদি এইভাবে দেয়, প্রোটন আর নিউট্রন কোন বলের কারণে একসাথে থাকে? বুঝুন আমার কথাটা? তাহলে পারলে চিত্রটা একটু বুঝে নাও, চিত্রটা আঁকায় নাও, তাহলে বুঝতে পারবা। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোন বল থাকে? বলো বলো। সবল নিউক্লিয় বল কার মধ্যে থাকে? এই বলটা সবচেয়ে কি? ক্লিয়ার এটুকু? আচ্ছা, যদি সবল নিউক্লিয় বল না থাকতো তাহলে নিউক্লিয়াস থাকতো না? ভেঙে যেত। আর নিউক্লিয়াস না থাকলে গোটা পৃথিবী কি হয়ে যেত? কারণ আমাদের সবার ভেতরে কি আছে? পরমাণু আছে।
সবার ভেতরে কি আছে, এবং সবার ভেতরে নিউক্লিয়াস আছে। তাহলে বুঝছো কোন পরমাণু দুনিয়াতে টিকে থাকতে পারতো না। তাহলে সবল নিউক্লিয় বল একটা দরকারি বল না, এবং এই বলটা সবচেয়ে শক্তিশালী, এবং এর পাল্লা সবচেয়ে কম। এই কথাটা লিখে রাখো, এর পাল্লা সবচেয়ে, পাল্লা মানে কি, অনেক অল্প জায়গায় কাজ করে। সবল নিউক্লিয় বল নিয়ে লাস্ট তিনটা কথা বলি। এটা থাকে কোথায়? নিউক্লিয়াসে। কার কার মধ্যে? ক্লিয়ার? এটা সবচেয়ে কি লিখছো সবাই এগুলা? আরেকটা কথা লিখবো আমরা, যে এই বলটা শক্তিশালী, কিন্তু এর পাল্লা কি অনেক না ছোট্ট? এটা কি সব জায়গায় কাজ করে না অল্প জায়গায়? তাই এর পাল্লা কম। মনে থাকবে কথাটা? এবার আমরা কি করবো বলো? ও আরেকটা কথা লেখো, এই বলটাও আকর্ষণ ধর্মী। কি ধর্মী? এই বেটা, আকর্ষণ না হলে প্রোটন আর নিউটন থাকতে পারতো? দূরে সরে যেত। এটা বিকর্ষণ না আকর্ষণ? তাই তো ওরা সারা জীবন একসাথে আছে, প্রোটন আর নিউটন। তাহলে প্রোটন আর নিউটন এটা বিকর্ষণ না আকর্ষণ? গুড বয়। আর দুইটা বললে শেষ। এখন এই সময় খুদ আরো বেশি লাগে না? এটা কি বল বলো? তড়িৎ চৌম্বক বল। আচ্ছা বলো তো, এখানে দুইটা কথা বলছি না, বিদ্যুৎ আর কি? তড়িৎ মানে বিদ্যুৎ, আর চৌম্বক তো চুম্বক। তাহলে তড়িৎ চৌম্বক বল নিয়ে প্রথম যে কথাটা লিখবা, এটি আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। এই শুধু আলাদা, আর বাকি সবাই আকর্ষণ। বাকি সবাই কি? শুধু এই বেটা আলাদা। এই আকর্ষণ হতে পারে, এই কথাটা লিখে নাও। তড়িৎ চৌম্বক বল আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। কারো যদি রুমে গিয়ে কোনো পড়া আবার ভুলে যাও, ইউটিউবে ক্লাসগুলো থাকে, দেখে নিবা। ওই ওই অংশটুকু দেখবা, সারাদিন দেখার দরকার নেই। কারণ তুমি 1-2 ঘন্টা ক্লাস করে সারা ক্লাস তো না বোঝার কথা না। 2-একটা পড়া যদি কারো না মাথায় ঢুকে, আবার ভিডিওটা 2-3 বার দেখবা ওই অংশটুকু। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি বলো? এটা আকর্ষণ হতে পারে। আমি তোমাকে বুঝাই। এই ধরো, এটা প্লাস মানে ধনাত্মক চার্জ। কি চার্জ? এটা ধনাত্মক চার্জ, আর মাইনাস মানে ঋণাত্মক চার্জ। ঋণাত্মক চার্জ এটা কি চার্জ? এটা ধনাত্মক। ব্যাপারটা হচ্ছে, চার্জকে আমরা আধান বলি অনেক সময়। কি বলি? আধান। কি বলে? চার্জ ইংরেজি শব্দ, বাংলা হলো আধান। চার্জকে আমরা কি বলি? তাহলে বলো, এটা কি চার্জ? এটা কি আধান? এটা ঋণাত্মক চার্জ বা ঋণাত্মক আধান। তাহলে এবার বুঝো, তাহলে তড়িৎ চৌম্বক বল কখন তৈরি হয় জানো? এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হলে। দুইটি চার্জের মধ্যে কি হলে? এবার দেখো, এটা ধরে নাও পুরুষ, এটা কি? এদের মধ্যে কি হচ্ছে? কি হচ্ছে? বিকর্ষণ। আকর্ষণ হচ্ছে। এটা পুরুষ আর এটা কি? তারা দুইজন যদি সামনাসামনি থাকে, সে যদি পুরুষ আর মহিলা হয়, অবশ্যই একটু হলেও আকর্ষণ করবে। কি করবে বলো? আকর্ষণ করবে। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক কি করে? আকর্ষণ। তোমাকে ওইটার প্রমাণ দিচ্ছি। আকর্ষণ হতে পারে, বিকর্ষণ। এখন কি হচ্ছে? আকর্ষণ। তাহলে বলো, দুটি বিপরীত চার্জের মধ্যে কি হয়? দুটি বিপরীত চার্জের মধ্যে একটা প্লাস একটা কি? তাহলে এবার দেখো তো, এটা প্লাস, এটাও পুরুষ, ওইটাও পুরুষ, কি হবে? এটাও তো চার্জ, কিন্তু দুটি সমধর্মী চার্জ। কি ধর্মী? তাহলে সমধর্মী হলে কি হয়? সমধর্মী হলে কি বলো? আর বিপরীত ধর্মী হলে? এবার দেখতো, একটা মহিলা আর একটা মহিলা, একই হচ্ছে, আকর্ষণ হচ্ছে। এটা তো সমধর্মী, পারবা না? গুড। তাহলে এখন তুমি যেটা লিখবা, তড়িৎ চৌম্বক বল, ওই কথা লিখছো, আকর্ষণ হতে পারে। আর এটা কার উদাহরণ? তড়িৎ চৌম্বকীয় বলের উদাহরণ, বাট আকর্ষণ না বিকর্ষণ? আর এটা কার উদাহরণ? এ দুটো চিত্র আঁকানো নিচে ছোট করে দ্রুত। তাহলে সমধর্মী কি করে? বিকর্ষণ। আর বিপরীত ধর্মী আকর্ষণ। তাহলে চার্জের মধ্যে থেকে কোন বলের জন্ম হয়?
তড়িৎ চৌম্বক বল। ঠিক আছে, ও আরেকটা কথা লিখে নিও, এই মাইনাস বলছিলাম না, এটা মানে ইলেকট্রন, এটা মানে কি, মানে ইলেকট্রন হলো মহিলা, আর প্লাস মানে কি, এই প্লাস মানে প্রোটন, এটা পুরুষ। এইভাবে মনে রাখবি, মনে থাকবে না, আবার দাদাও মনে থাকবে। তাহলে বল, প্লাস মানে প্রোটন, প্লাস মানে কি, আর প্রোটন মানে পুরুষ, প্রোটন মানে কি, আর ইলেকট্রন, ইলেকট্রন ঋণাত্মক মহিলা, তাহলে ই দিয়ে কি হচ্ছে, ই দিয়ে হলো ইরাবতী। ক্লিয়ার সবাই? এইটা গত বছর পরীক্ষা আসছিল, গত বছর পরীক্ষা আসছিল, ইলেকট্রনের চার্জ কেমন, ইলেকট্রন ঋণাত্মক না, গত বছর এই কোশ্চেনটা আসছিল এই জায়গা থেকে, তাই কোনো কিছু ফেলে দেওয়ার মতো না। তুমি এটা কি আবার চিত্র আঁকাই নেবো, হ্যাঁ ফালাই দেই, গত বছর এটা আসছিল রে পরীক্ষায়, তুই প্রমাণ চাইলে দেখে নিস, আসছিল ইলেকট্রনের চার্জ কেমন, ঋণাত্মক। এই ইলেকট্রন চার্জ ঋণাত্মক না, কারণ ঋণাত্মক মানে কি, ইলেকট্রন। আর তাহলে এবার যদি পরীক্ষা আসে প্রোটনের চার্জ কেমন, ধনাত্মক। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন প্রোটন এরা যে আকর্ষণ বিকর্ষণ করে, তখনই কি তৈরি হয়, তড়িৎ চৌম্বক বল, তখনই কি তৈরি হয়। ক্লিয়ার সবাই? আচ্ছা, লাস্ট কথা, এটা নাম কি, শেষ কথা, কোনটায়, হ্যাঁ এখানে ওই অ্যানাথ ক্যাথোডের ব্যাপারগুলো আসবে। হ্যাঁ ভালোই বলেছো তুমি, ওটা নিয়ে 12 নাম্বার লেকচারে আমরা শিখবো অ্যানোড ক্যাথোড। এই এটার নাম কি, দুর্বল নিউক্লিয় বলটা, এটার পাল্লা অতটা বড় না, এটার পাল্লা কি ছোট। এবার আসো, এটা আসবে না পরীক্ষা, তা একটু বলে দিই, দুর্বল নিউক্লিয় বলটা যেন কখন তৈরি হয়, এটা একটা পরমাণু, এটা কি বলো, পরমাণুর ভেতর কে থাকে, তাই না, তো এই পরমাণুর ভেতর থেকে বুঝছো, অনেক সময় ওই যে বিটা রশ্মি নাম শুনছো, আলফা বিটা গামা, ওগুলোকে তেজস্ক্রিয় রশ্মি বলা হয় না। তাহলে বিটা রশ্মি কি রশ্মি, তেজস্ক্রিয়। মূলত এই দুর্বল নিউক্লিয় বল আছে বলেই বিটা রশ্মি বের হয়। তাহলে এইটাই পরীক্ষা আসবে যে বিটা রশ্মি নির্গত হয় কোন বলের কারণে, লিখে নাও, দুর্বল নিউক্লিয়, এটাও আকর্ষণ ধর্মী, এটা কি ধর্মী, আকর্ষণ, মানে বাকি তিনটাই আকর্ষণ ধর্মী, তাই না। তাহলে একটা পয়েন্ট লিখো, দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা রশ্মি নির্গত হয়, বিটা রশ্মি নির্গত হয়। এই যে বীর লেজটা বাড়ায় দাও, তাহলে কি, দুর্বল নিউক্লিয় বলের কারণে কোন রশ্মি বের হয়,